ওকে, তো গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। শোনা যাচ্ছে আমাকে? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো আমরা পড়ছিলাম হচ্ছে সিলভিয়া প্ল্যাথের পয়েমগুলো। গত ক্লাসে আমরা মর্নিং সং এটা পড়েছি। আশা করি শিটগুলো পড়েছো সবাই। হুম, জি স্যার। সবাই পড়ছো শিটগুলো? না কি অবস্থা? সবাই একটু আওয়াজ দাও। জি স্যার, পড়েছি। কারো কোনো সমস্যা আছে? হুম। না স্যার। না, বাকিরা কেউ কথা বলছে না কেন? কেউ কথা বলে না, তার মানে কি? জি স্যার, পড়ছিলাম। আচ্ছা, তো ঠিক আছে। এই শীট গুলো স্যার আগে থেকে পাওয়া গেলে স্যার বই কিনা লাগতো না স্যার, এখানে অনেক সুন্দর করে দেওয়া আছে বই থেকেও। কিন্তু কথা হচ্ছে এতগুলো পেজ তো স্যার বের করতে একটু সমস্যা, মানে এখানে অনেক টাকা করে নেয় পেজ থেকে বের করে নেওয়া। হুম। এটাই ঝামেলা হয়ে গেছে। বলো। মানে যে শীট গুলো দিয়েছেন না স্যার, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এগুলো যদি আগেই আমরা পেয়ে যেতাম তাহলে আর বই টই কেনারই প্রয়োজন ছিল না আর কি। আহ, আর শীট গুলো অনেকগুলো পেজ তো স্যার, দেখা যাচ্ছে যে ওগুলো বের করতে আর অনেকগুলো টাকাও লাগে। না না, প্রিন্ট করার দরকার তো নাই তো, এত প্রিন্ট করতে গেলে পারবা? জি স্যার। না স্যার, ওটাই আমি করেছিলাম, বাট দেখছি অনেকগুলো টাকা লাগে। তো না না, এটা ভাবলাম করা যে যাবে না অনেকগুলো তো। টাকা লাগে। হ্যাঁ, কারণ আমি হ্যাঁ স্যার। বিস্তারিত দেওয়ার চেষ্টা করেছি, আর এগুলো তো আগে থেকে রেডি করা নাই, আমাকে রেডি করতে হয়। ঠিক আছে তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এগুলো তো একবারে থাকবে না, আর এগুলো প্রিন্ট করার দরকারও নাই। একটু মোবাইলে পড়ার চেষ্টা করবা যদি সম্ভব হয়। একটু লাইট কম দিয়ে একটু পড়ার চেষ্টা করবা, তাছাড়া এত প্রিন্ট করে তো সম্ভব না। হ্যাঁ, আর দিচ্ছি মানে প্রিন্ট করতে হবে এমন না, বই থেকেও তোমরা পড়বা। তারপরে যেগুলো দিচ্ছি এগুলো একটু পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? হুম। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে আজকে আমরা একটা নতুন কবিতা পড়ব। আহ, দেখা যাক কয়টা পড়া যায়, একটা বা দুইটা যেটাই হোক। আচ্ছা, আজকে পড়বো হচ্ছে দ্য রাইভাল। ও সরি, রাইভাল কি সেকেন্ড? আগের কোনটা বলো তো, রাইভাল না ওয়ার্ডস? কোনটা আছে সিলেবাস অনুসারে? হোয়াট ওয়ার্ডস স্যার? মনে হয় স্যার। ওয়ার্ডস ওয়ার্ডস। স্যার। ওয়ার্ডস আছে না? ওয়ার্ড তাহলে 3 নাম্বার, দুই হয়ে আছে সিরিয়ালে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা অলরেডি সিলভিয়া প্ল্যাথের লাইফটা সম্পর্কে তো গত ক্লাসে জেনেছি, তাই না? মোটামুটি হালকা পাতলা তার জি জীবনী স্যার। সম্পর্কে জেনেছি। তারপরে তার ম্যারিজ লাইফ, সাথে সাথে হচ্ছে হাজব্যান্ডের সাথে, তাই তো? এবং মেন্টালি একটু অন্য ধরনের ছিলেন উনি। সাথে সাথে তার যে সুইসাইড, এই বিষয়টা আমরা আহ, মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। এখন এই মানে প্রত্যেকটা কবিতায় এই ব্যাপারটাকে কিন্তু নির্দেশ করছে। হ্যাঁ, এমনকি ওয়ার্ডস যে কবিতাটা, এই কবিতাটাও ঠিক ওই ব্যাপারকেই নির্দেশ করছে। ওয়ার্ডস বলতে আমরা কি বুঝি বলো তো? কথা বুঝি এখানে। ওয়ার্ডস বলতে আমরা বুঝবো হচ্ছে কথা, বা শব্দ বলতে আমরা যেটা আমাদের কথাকে বুঝছি। যে কথা মানে কথার আছে না, মার আছে না, বলে না যে তোমার লাঠি দিয়ে মারলে, গায়ের ওপর মারলে পারে সেটা ব্যথা কি কি হয়ে যায় এক সময়, ব্যথা কমে যায় বা ব্যথা হারিয়ে যায়। কিন্তু কথা দিয়ে যখন মারা হয় কাউকে, তখন কি সেই ব্যথা কি কমে? বলো, বলো। কথা, কথা দিয়ে মারা বুঝো? হুম। জি স্যার,
ওগুলো থেকে যায় আপনার দীর্ঘদিন যে যাবতই দেখা কেউ যায় যদি তোমাকে মনে পড়ে। সেরকম অপমান করে, হ্যাঁ, খুব আবোল তাবোল কথা বলে, সেগুলো কিন্তু তোমার মনে থেকেই যায়, এবং সেটা যতবার তুমি সেই ব্যক্তিকে দেখবা ততবার কিন্তু মনে পড়ে যায়। হ্যাঁ, তো এখানে ওইরকম একটা বিষয়কে নির্দেশ করা হয়েছে। দেখো, সিলভিয়া প্ল্যাথস পোয়েম ওয়ার্ডস রিটেন ইন দ্য ফাইনাল মান্থস, দেখো খেয়াল করো কখন লিখেছে, ফাইনাল মান্থস অফ আ লাইফ অ্যান্ড পাবলিশড পোস্টুমাসলি ইন হার সেলিব্রেটেড কালেকশন অ্যারিয়েল। তাহলে হচ্ছে পোস্টুমাসলি মানে কি, মৃত্যু পরবর্তী নাকি, তাহলে হচ্ছে তার ফাইনাল মান্থ অফ আর লাইফ, মানে তার জীবনের শেষ সময়ের দিকে, মানে সুইসাইড করার আগে কয়েক মাস আগে এরকম আর কি, এর ভিতরে ইজ আ কম্প্যাক্ট ইয়েট প্রোফাউন্ড রিফ্লেকশন অন ল্যাঙ্গুয়েজ ট্রমা অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল সাফারিং। হ্যাঁ, এইখানে একটা দেখানো হয়েছে, রিফ্লেকশন করা হয়েছে যে ভাষা, আমাদের কথা, আমাদের শব্দ কেমন শক্তিশালী হতে পারে, কী ধরনের ইফেক্ট তার পড়তে পারে। দেখো আমরা যদি একটু দেখি এখানে বলছে, প্রথমত হচ্ছে বায়োগ্রাফিক্যাল কনটেক্সটে যদি আমরা একটু খেয়াল করি, যে ওয়ার্ডস ওয়াজ রিটেন আর্লি 1963, শর্টলি বিফোর প্ল্যাথস সুইসাইড ইন ফেব্রুয়ারি অফ দ্যাট ইয়ার। দিস পিরিয়ড ওয়াজ ওয়ান অফ ইন্টেন্স ইমোশনাল টার্মোয়েল অ্যান্ড পয়েটিক প্রোডাক্টিভিটি। হ্যাঁ, ইমোশনালি টার্মোয়েল হলেও পয়েটিক দিক থেকে তিনি বেশ প্রোডাক্টিভ ছিলেন, কারণ তো ইমোশনাল ব্যাপারটা লাগে তো কবিতা লিখতে। এই সময় তিনি বেশ কিছু সাকসেসফুল কবিতা লিখতে পেরেছিলেন। শি ওয়াজ লিভিং অ্যালোন ইন লন্ডন উইথ হার 2 ইয়াং চিলড্রেন। সেই সময় সে অলরেডি সেপারেটেড, হ্যাভিং সেপারেটেড ফ্রম হার হাজব্যান্ড দ্য পয়েট টেড হিউজেস, আফটার ডিসকভারিং হিজ অ্যাফেয়ার উইথ আসিয়া ওয়েভিল। ডিসকভার হওয়ার পর সে তার সন্তানদের নিয়ে লন্ডনে বসবাস করছে। দ্য ইমোশনাল ডিভাস্টেশন অফ দ্য বিট্রিয়াল, বিশেষ করে তার যে এই যে বিট্রিয়াল যে হলো তার স্বামীর দ্বারা, কম্পাউন্ডেড বাই হার লাইফ লং ব্যাটেল উইথ ক্লিনিক্যাল ডিপ্রেশন, আর নিজের তো রয়েছে ডিপ্রেসিভ মুড, এই দুটা মিলে ক্রিয়েটেড অ্যান এনভায়রনমেন্ট অফ সাইকিক আইসোলেশন অ্যান্ড ইমোশনাল অ্যাগনি। মানসিক দিক থেকে, তাই তো, সাইকোলজিক্যাল দিক থেকে মোটামুটি সে আইসোলেটেড এবং ইমোশনালি খুব সাফার করতেছে, এরকম আর কি অবস্থা। সেই সময় তিনি এই কবিতাটা লিখছেন। অ্যাট দ্য সেম টাইম প্ল্যাথ ওয়াজ এক্সপিরিয়েন্সিং আ ক্রিয়েটিভ এক্সপ্লোজন, মানে কবিতা লেখার ক্ষেত্রে মানে ব্যাপক কবিতা তার আসতেছে, এরকম আর কি। মোস্ট অফ দ্য পয়েন্টস দ্যাট উড লেটার কম্প্রাইজ ওয়াইডলি কনসিডার হার পোয়েটিক মাস্টারপিস রিটেন ডিউরিং দিস পিরিয়ড, মানে এই সময়ে, মানে সাইকোলজিক্যালি তিনি খুবই ডিপ্রেস মুডে থাকলেও দোজ ডিপ্রেস মুড গেভ হিম দ্য পাওয়ার টু প্রডিউস সাম রিমার্কেবল অর সিগনিফিক্যান্ট ফর্ম অফ পোয়েট্রি। বলছে দিস পোয়েমস আর মার্কড বাই আ স্টার্ক কনফেশনাল টোন, পাওয়ারফুল ইমেজারি অ্যান্ড আনফ্লিন্সিং। এটা গেল দ্য ওয়েট অফ এক্সপ্রেশন, ওয়ার্ডের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে। থ্রু আউট হার লাইফ প্লেথ গ্র্যাপলড উইথ আইডিয়া দ্যাট ল্যাঙ্গুয়েজ কুড নেভার ফুলি ক্যাপচার এক্সপেরিয়েন্স, যে আমরা আমাদের অভিজ্ঞতাকে সবসময় ভাষা দিয়ে প্রকাশ করতে পারি না, যে এমন কিছু এক্সপেরিয়েন্স রয়েছে, এমন কিছু বোধ রয়েছে যেগুলো কখনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, স্পেশালি ট্রমেটিক অ্যান্ড সাইকোলজিক্যাল পেইন। ট্রমা বা সাইকোলজিক্যাল পেইন যেগুলো থাকে সেগুলো সহজে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, সেগুলো নিজেকেই সাফার করতে হয়। দিস বিলিফ ইজ ডিপলি রিফ্লেক্টেড ইন ওয়ার্ডস, এই কবিতাতে সেটাই দেখানো হয়েছে। হোয়ার শি পোর্ট্রেস ল্যাঙ্গুয়েজ বোথ অ্যাজ এ মিনস অফ এক্সপ্রেশন অ্যান্ড সোর্স অফ অ্যালিনেশন। এটা একই সাথে এক্সপ্রেশন এবং অ্যালিনেশনের মাধ্যম। কারণ কি, যে আমরা এক্সপ্রেস করতে চাই ভাষা দিয়ে, কিন্তু অনেক সময় ভাষা দিয়ে সব কিছু প্রকাশ করা যায় না। তখন যেহেতু আমরা আমাদের পরবর্তী মানুষের সাথে, সেকেন্ড পার্সনের সাথে শেয়ার করতে পারি না নিজস্ব দুঃখ কষ্টগুলো, বা শেয়ার করতে চাইলেও করা যায় না, তখন সেগুলো মানুষকে, অনেকের সাথে থাকলেও আসলে একজনকে অ্যালিনেট করে ফেলে। তাই বলছে যে এছাড়াও আমরা এগুলো একটু পড়ে নিবা তোমরা, তাহলে বুঝতে পারবা। দেখো আরও বিষয় রয়েছে, যে সেই সময় হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটাও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যে প্ল্যাথস যে জেনারেশন কেম অফ এইজ ইন দ্য পোস্ট ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, টাইম মার্কড বাই ডিসরিশনমেন্ট, existential anxiety and growing sense that traditional structure, religion, family, politics could no longer provide meaning। দেখো যেমন একটা সময়ে তিনি বসবাস করছেন যখন ট্রেডিশনালি এটা ভাবাই হচ্ছে যে ধর্ম, ফ্যামিলি এবং পলিটিক্স আর মানুষের জীবনকে অর্থবহ করতে পারছে না, ঠিক আছে? তো সেটা যদি নিজের দিক থেকে যদি নিজেকে সান্ত্বনা দিতে না পারে, তাহলে আর কোনো কিছু থেকেই সান্ত্বনা পাওয়া সম্ভব না। হয়তো কিছুক্ষণের জন্য আমাকে কেউ সান্ত্বনা দিচ্ছে বা কিছুক্ষণের জন্য সান্ত্বনা পাচ্ছি,
কিন্তু আবার পরের মুহূর্তে আবার আগের জায়গায় চলে যাচ্ছি। তারপরে দেখো 1950s and 1960s অলসো শো আ রিসার্জেন্স অফ প্যাট্রিয়ার্কাল ভ্যালুস। হ্যাঁ, প্যাট্রিয়ার্কাল মানে কি বলো? পৈতৃক বা পুরুষতান্ত্রিক, তাই তো? পিতৃতান্ত্রিক। হ্যাঁ, পৈতৃক, তাই তো, মানে পিতা বা পুরুষতান্ত্রিক, হ্যাঁ, এই জাতীয়, যেটা পিতার দিক থেকে ভাবা হবে, প্যাট্রিয়ার্কাল ভ্যালুস, মায়ের দিক থেকে না। হ্যাঁ, স্পেশালি ইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড ব্রিটেন ওয়ার প্ল্যাথ লিভড, উইমেন ওয়ার এক্সপেক্টেড টু কনফার্ম টু রোলস অ্যাজ ওয়াইফস, মাদার অ্যান্ড কেয়ারটেকার্স। হ্যাঁ, অ্যান্ড দোজ হু সট ইন্টেলেকচুয়াল আর্টিস্টিক ফুলফিলমেন্ট অফেন ফেস মার্জিনালাইজেশন। আর যদি কেউ ইন্টেলেকচুয়ালি এবং আর্টিস্টিকলি নিজেকে প্রকাশ করতে চেয়েছে তো তাকে মার্জিনালাইজ করা হয়েছে, হ্যাঁ, সমাজ থেকে তাকে বিচ্যুত করা হয়েছে, হ্যাঁ, আলাদা করে ভাবা হয়েছে। এইরকম একটা সময়ে তাহলে তার মানসিক অবস্থা কেমন হতে পারে, যেহেতু তিনি নিজেকে, হ্যাঁ, এক্সপ্রেস করতে চাচ্ছেন। প্লেটস লাইফ অ্যান্ড পোয়েট্রি আর রিভিলিয়ন এগেইনস্ট দিস কালচারাল এক্সপেকটেশন, তিনি এর বিরুদ্ধে যেন প্রতিবাদ করেছেন। হার ম্যারিজ টু হিউজেস ইনিশিয়ালি সিম টু অফার বোথ ডোমেস্টিক ফুলফিলমেন্ট লিটারি পার্টনারশিপ। হ্যাঁ, দুইজন কবি ছিলেন, লিটারি পার্টনারশিপ হতে পারতো, বাট ইট আলটিমেটলি বিকাম আ সোর্স অফ বিট্রিয়াল অ্যান্ড ইমোশনাল রুইন। In words, one can sense her attempt to reclaim power through language, even as she laments its inadequacy. হ্যাঁ, তিনি চাচ্ছেন যে এমন কিছু পাওয়ার আমি ভাষার মাধ্যমে পাই যেটা দিয়ে আমি আমার সেন্সকে পুরোপুরি প্রকাশ করতে পারবো, কিন্তু পারছেন না। তাই বলছে যে তিনি যা ফিল করছেন সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। বলি না আমরা অনেক সময় যে কিছু বিষয় রয়েছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, এগুলো ফিল করতে হয়। তা তার অবস্থাটা তিনি যে প্রকাশ করতে পারছেন না, হ্যাঁ, যে ইনএডিকুয়েসি বা ইনএডিকুয়েট পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ তিনি যেন ফিল করছেন তখন। তাই বলছে দেখো, দ্য ফেমিনিয়ান ইমেজারি অফ ব্লাড অ্যান্ড স্কার্টস ইন দ্য পোয়েম রিফ্লেক্টস আর কনফ্রন্টেশন উইথ ফিমেল পেইন, নট অ্যাজ আ উইকনেস বাট অ্যাট আ প্রোফাউন্ড এলিমেন্টাল ফোর্স। বলছে হার ওয়ার্ক রিড থ্রু আ ফেমিনিস্ট লেন্স বিকামস আ ক্রিটিক অফ বোথ প্যাট্রিয়ার্কাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য সাইলেন্স অফ ফিমেল ভয়েসেস। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এগুলো আরও কিছু বিষয় রয়েছে, একটু পড়ে নিবা, আমি আর এগুলো পড়তে চাচ্ছি না। মোটামুটি বেসিক ব্যাপারটা এরকমই। এখানে তিনি বেশ কিছু সিম্বলিক, হ্যাঁ, ইমেজারি ইউজ করেছেন বা ওয়ার্ড ইউজ করেছেন বা কিছু টুলস ইউজ করেছেন যেগুলো সিম্বলিকলি একটা ডিফারেন্ট কিছুকে নির্দেশ করছে। তো সেগুলো আমরা দেখবো, যেমন এখানে বলছে কি অ্যাক্স, ইকো, স্যাপ, টিয়ার্স ইত্যাদি ইত্যাদি। তো আমরা সরাসরি কবিতাটা পড়লে ফেললেই বুঝতে পারবো যে এখানে কী বলা হয়েছে। হ্যাঁ, এক্স মানে কি বলো? হোয়াট ইজ এক্স? স্যার কুঠার না? হ্যাঁ, কুড়াল, তাই তো। কুঠার বা কুড়াল, এক্স। যখন আমরা কাঠ কাটি তখন কি কি করা হয় বলো? কুঠার দিয়ে আঘাত করা হয় তো নাকি? জি স্যার। হ্যাঁ, কুঠার দিয়ে আঘাত যখন করা হয় কাঠের উপরে, কাঠটাকে কাটার জন্য, তখন কেমন হয় বলো তো? একটু সাউন্ড হয় না? ঠক ঠক সাউন্ড হয় তো নাকি? তো এবং চারিপাশে কি থাকে, ওই সাউন্ডের একটা প্রতিধ্বনি থাকে না, চারিদিকে সাউন্ডটা ছড়িয়ে পড়ে। এবং সেই সাউন্ডগুলো কি আমরা কি নিয়ন্ত্রণ করতে পারবো বলো তো? ঢেকতে পারবো? মনে করো তুমি রাতের বেলায় বনে কাঠ কাটতে গেছো, কারো বাগানে কাঠ কাটতে গেছো, তুমি গোপনে কি কাঠ কেটে চুরি করে আনতে পারবা? যদি তার বাসা বাড়ির পাশে, বাগানের পাশেই হয় যেখানে তুমি কাঠ কাটতে গেছো, তুমি কি কাঠ চুরি করতে পারবা? কেটে আনতে পারবা কোঠার দিয়ে? কাটা যাবে? করাত দিয়ে কাটা যেতে পারে, কিন্তু কুঠার দিয়ে কাটলে তার একটা কি আসবে, সাউন্ড ক্রিয়েট হবে, তাই না? একটা প্রতিধ্বনি হবে এবং সাউন্ডটা চারিপাশে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, তো ঠিক এখানে পয়েট কি করছেন, এই যে ওয়ার্ড, ভাষা, শব্দকে তিনি তুলনা করেছেন অ্যাক্সের সাথে। যখন কেউ মুখ দিয়ে বার করে না, মনে করো কি কেউ তোমাকে আঘাত করতেছে, কি দিয়ে আঘাত করতেছে? লাঠি দিয়ে না, হাত দিয়ে না, কুড়াল দিয়ে না, তার শব্দ দিয়ে, ঠিক আছে তো, তার ভাষা দিয়ে যখন কেউ তোমাকে আঘাত করছে তখন সেটাও ঠিক ওই কুঠারের মতোই। হ্যাঁ, আফটার হু স্ট্রোক, যে কুঠারের আঘাতের পর দ্য উড রিংস। হ্যাঁ, কাঠের উপরে আঘাত করলে কেমন হয়? কাঠ কেঁপে ওঠে না, সাউন্ড করে ওঠে না? বলো, কাঠ কাটছো কখনো কুড়াল দিয়ে? কাটছো? হ্যাঁ, তাহলে ঠিক একইভাবে যখন তোমার উপরে কেউ কঠিন ভাষা প্রয়োগ করে, হ্যাঁ, খুব কষ্টদায়ক ভাষা প্রয়োগ করে,
তখন কি তুমি স্থির থাকো? স্থির থাকা যায়? বলো। নাকি তুমিও কেঁপে ওঠো? তোমার ভিতরেও একটা কষ্ট সঞ্চারিত হয়, হয় কি না? ঠিক ওই কাঠের মতো। বলো, হয়তো? জি স্যার। নাকি এরকম জি স্যার। কথা এখনো পাওনি? কষ্টদায়ক কথা মনে হয় এখনো পাওনি নাকি? পাইছো? স্যার আমার তো স্যার বাস্তবেই কাঁপে। খুব আঘাত পেলে হাত পা কাঁপতে থাকে স্যার। হ্যাঁ, তা সেটাই বলা হচ্ছে যে ওয়ার্ড হচ্ছে ঠিক ওরকম অ্যাক্সের মতো। এক একটা আঘাতের পর, স্ট্রোক মানে কি আঘাত, যে কোড়ালের এক একটা আঘাতের পর দ্য উড রিংস অ্যান্ড দ্য ইকোজ। তাহলে কাঠ তো না হয় কেঁপে উঠলো, কাঠ তো না হয় নড়ে উঠলো, লাফিয়ে উঠলো, হ্যাঁ, কিন্তু সেই যে কাঠ এবং কোড়ালের আঘাতের যে ইকো, প্রতিধ্বনি, সেটার কি কি হয়? সেটা কি থেমে থাকে? বলো, সেটা কি চুপ থাকে? সেটা কি কন্ট্রোল করা যায়? বলো, যায় কি না? যায় না, তাই না? তাই বলছে কি, তখন না ইকো স্যার। কেমন করে? ইকোস ট্রাভেল। তাহলে ইকোস ট্রাভেলিং কোথায়? অফ, চারিপাশে ছড়িয়ে পড়ে। ফ্রম দ্য সেন্টার লাইক হর্সেস। হর্স যেমন ছাড়া পাইলে লাফিয়ে বেড়াই, ঠিক আছে, দৌড়ে বেড়াই, ঠিক আছে, তো এরকমভাবে ঠিক যেখান থেকে ইকোটা ক্রিয়েট হয়েছে, যেখান থেকে সাউন্ডটা ক্রিয়েট হয়েছে, সেই সেন্টার থেকে এই সাউন্ডটা চারিদিকে ছড়িয়ে পড়ে। মানে কি দেখাচ্ছে যে কারো কথা যখন তোমাকে আঘাত করে, তখন সেই আঘাতের, তাই তো, সেই কথার সেই ইকো, তাই তো, সেই ইকোটা চারিপাশে ছড়িয়ে পড়ে। চারিপাশে ছড়িয়ে পড়া মানে তোমার জীবনের প্রত্যেকটা বিষয়ে একটা ইফেক্ট কিন্তু ফেলতে থাকে, ঠিক আছে তো? এবং সেটা তখন দমানো যায় না। একবার হর্স ছাড়া পড়লে যেমন তাকে ধরা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না, যদি সেটা আনকন্ট্রোলড হয়, ওরকমভাবে কথার যে একবার যে মুখ ফসকে যে কথা বের হয়ে গেছে, এই কথাকে কি আর মুখে ঢোকানো যাবে? বলো, ঢোকাতে পারবা? একবার কথা বার হয়ে গেলে আর তাকে কি করা যায় না না, স্যার। আর মুখে ঢোকানো যাবে না। ব্যাক করা যায় না স্যার। হ্যাঁ, তাহলে তার যে ইফেক্ট, সেটা তোমাকে সহ্য করতে হবে। তখন কি 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 হয়? যখন মনে করো কাঁচা কাঠ তুমি কাটতেছো, গাছ যখন কাটতেছো, তখন গাছ থেকে কি কি বার হয় বলো তো? গাছের গোড়া কাটতেছো, বা হচ্ছে কোঠার দিয়ে তুমি তার একটা ডাল কাটতেছো, তখন কি বার হয় ডাল থেকে? বলো, কাঠের? স্যার লিকুইড জাতীয় হ্যাঁ, স্যাপ বার হয় না? একটু ইয়া বের হয়, হ্যাঁ, লিকুইড। এরকম স্যাপ, তাই জি বলছে। তাহলে কাঠ তো কাটলাম, এবার দ্য স্যাপ ওয়েলস লাইক টিয়ার্স। সে গাছের ওই গোড়া থেকে বা যেখানে কাটা হচ্ছে, সেখান থেকে স্যাপ বার হয় কেমন? চোখের জলের মতো। ওয়েলস, ওয়েলস মানে কি বেরিয়ে আসা, গলগলিয়ে বেরিয়ে আসা, লাইক টিয়ার্স। তাহলে সেমনি মানুষের, তুমি যখন কথা দিয়ে আঘাত করছো কাউকে, হ্যাঁ, কথার আঘাত তো তার জীবনে ছড়িয়ে পড়েছে, সে তো সারা জীবন মনে রাখবে। সাথে সাথে সেই মুহূর্তে, ঠিক আছে তো, ঠিক গাছ কাটলে যেমন স্যাপ বার হয়, ওরকম টিয়ার্সও বেরিয়ে আসবে। টিয়ার্সও তার বেরিয়ে আসবে, চোখের জল বেরিয়ে আসবে। লাইক দ্য ওয়াটার স্ট্রাইভিং টু এস্টাবলিশ ইটস মিরর ওভার দ্য রক। এবং যখন সে স্যাপগুলো বেরিয়ে আসবে পানির মতো, হ্যাঁ, ঠিক অনেকটা সেরকম পানি। মনে করো আমরা একটু দেখি ওয়াটার, কি দেখা যাচ্ছে ভিডিওটা? দেখতে পাচ্ছ? যদিও সাউন্ড নাই, দেখা যায়। দেখা যাচ্ছে। জি স্যার। তো এরকম মনে করো পানি গলগলিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে তো, চোখের জল বেরিয়ে আসছে বা গাছের স্যাপ বেরিয়ে আসতেছে। কিন্তু এই পানিটা কি কি করছে? এই পানি পাথরের উপর দিয়ে যখন বয়ে চলছে, তখন কি সে কি আর স্থির আছে? তার কি স্বচ্ছতা আছে? বলো, নাকি সে মানে কি কি বলবো, উত্তাল হয়ে আছে? এই মুহূর্তে পানিটা কেমন হয়ে আছে বলো তো? যখন বয়ে চলছে তখন কি কি তার অবস্থা কি? স্যার উত্তাল আছে স্যার, গতিশীল। উত্তাল, তাই তো, গতিশীল। হ্যাঁ, পাথরের উপর দিয়ে বয়ে চলছে। পাথরের উপর দিয়ে যখন বয়ে চলছে,
চোখের পানিও তেমনি ওরকমভাবে বেরিয়ে আসছে, কিন্তু চোখের পানি যেন আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কেমন করে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? ঠিক পাথরের উপর দিয়ে যখন পানি প্রবাহিত হচ্ছে, এর যে ঢেউ ক্রিয়েট হচ্ছে, এর যে ফোর্স ক্রিয়েট হচ্ছে, এটা যেমন নিয়ন্ত্রণ করা যায় না, তেমনি চোখের জলও ওরকমভাবে নিয়ন্ত্রণ করা যায় না। তাই সেটা বলা হচ্ছে কি, যে টিয়ার্স বা স্যাপ, মানে একদিকে গাছের সাথে নিজেকে তুলনা করা হয়েছে। গাছ কাটলে স্যাপ বার হয়, আর মানুষকে কথা দিয়ে কাটলে চোখের জল বার হয়। কিন্তু সেই যে পানি, যে জলটা বার হচ্ছে, সেটা স্ট্রাইভ করতেছে। কী করার স্ট্রাইভ করছে? নিজেকে স্টাবলিশ করার জন্য স্ট্রাইভ করছে। স্ট্রাইভ করা মানে কি? চেষ্টা করা। স্টাবলিশ করা মানে কি? স্থির করার জন্য, মানে চোখের পানি মানে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে? তো কেমনভাবে চেষ্টা করা হচ্ছে? ঠিক ওই পানি, যে পানিটা রকের উপর দিয়ে ভেসে যাচ্ছে, তাই তো, যে পানি পাথরের উপর দিয়ে বয়ে চলেছে, সেই পানি যদিও নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কি করার জন্য? ইটস মিরর, টু স্টাবলিশ ইটস মিরর। একটা পানিতে কখন প্রতিধ্বনি হয়? আকাশের প্রতিবিম্ব কখন আমরা পাবো? পানিটা যখন ঢেউ থাকে, নাকি যখন পানিটা স্থির থাকে? বলো তো। মিররের মতো কখন লাগে পানিটাকে? যখন স্থির থাকে নাকি যখন ঢেউ থাকে? স্থির থাকে যখন। হ্যাঁ, তাই বলছে কি, যে পানি যখন পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, তখন পানি চেষ্টা করছে নিজেকে, নিজের মিরর যে ইফেক্টটা, সেটাকে স্টাবলিশ করার জন্য, মানে নিজেকে স্থির করার জন্য। ঠিক আছে? আমিও বা আমরাও কারো কথার আঘাত পাওয়ার পর যে চোখের জল বার হয়, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, হ্যাঁ, নিজের চোখের দৃষ্টিটাকে ঠিক রাখার জন্য। কারণ চোখে যখন পানি চলে আসে, তখন কি আমরা ক্লিয়ারলি দেখতে পাই কোনো কিছু? তখন কি দেখা যায় না আবসা হয়ে আসে সব কিছু? বলো। সব কিছু কেমন জানি আবসা হয়ে আসে না, অস্পষ্ট হয়ে আসে। কিন্তু তারপরে আমরা চেষ্টা করি ওই রকমভাবে নিজের চোখের জলকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তারপরেও এই রকের উপর দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে, সে কি কখনো তার মিরর ইফেক্ট ক্রিয়েট করতে পারবে? নিজেকে কি কখনো নিয়ন্ত্রণ করতে পারবে? না স্যার। তাহলে যে পানিটা সৃষ্টি হয়েছে কঠিন একটা আঘাতে, এবং যে পানিটা অলরেডি প্রবাহিত হচ্ছে রাফ একটা পরিবেশের উপর দিয়ে, সেখানে তো চেষ্টা করলেও তো নিয়ন্ত্রণ করা যায় না। দেখো কি কষ্ট থাকলে পারে এরকম কথা কবিতার ছড়ে বলা যায় নাকি? হ্যাঁ, কি ফিল করতে পারতেছো নাকি? ও স্যার, ফিল আর আমরা কী করে করবো নাকি? তার মতো জায়গায় এখনো পড়িনি আমরা নাকি? হ্যাঁ, পড়ছি। যে বলছে যে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, তাই তো, চোখের জল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ আমার সেটা প্রবাহিত হচ্ছে রকের উপর দিয়ে। রক মানে কি? এই জায়গাতে রক কি কোনো মসৃণ কোনো জায়গা বলো, নাকি রাফ, হ্যাঁ, এলোমেলো, তাই তো, উঁচু নিচু, এরকম একটা জায়গা, যার উপর দিয়ে পানি প্রবাহিত হলে পানি যতই চেষ্টা করুক নিজেকে কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে আমার এই চোখের জল, আমার এই কষ্ট এমন একটা রাফ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে যে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। কি কথা বুঝতে পেরেছো? কি বলা হলো? জি স্যার, বোঝা গেল স্যার। একটু এই জায়গাতে দেখি, দেখো দেখো যে বলছে, প্লেথ ডাজ নট ডেসক্রাইব ওয়ার্ডস ডিরেক্টলি। তিনি ডিরেক্টলি ওয়ার্ডের কথা না বলে তিনি কি করেছেন? একটা মেটাফোর ইউজ করার মাধ্যমে তিনি এই কথাগুলো বলছেন। দেখো, মেটাফোর, বাট ইনস্টিড বিগিনস উইথ অ্যান ইমেজ দ্যাট সাজেস্ট দেয়ার ইফেক্ট। দ্য অ্যাক্স ইজ নট দ্য ওয়ার্ড ইট সেলফ। অ্যাক্স তো আর ওয়ার্ড না, কিন্তু ওয়ার্ডটা অ্যাক্সের মতো। হ্যাঁ, হোয়াট দ্য ওয়ার্ড বিকামস হোয়েন ইট অ্যাক্টস। তাহলে ওয়ার্ডও যখন কাজ করে না, তখন অ্যাক্সের মতোই হয়। This introduction immediately gives language a physical and almost violent energy, implying that when we speak or write, we are enacting a blow upon something. হ্যাঁ, আমরা যখন কোনো কথা বলি, যখন কোনো কিছু লিখি এই ভাষা দিয়ে, তখন সেটা আসলে কারোর উপরে ব্লোর মতো হয়ে যায়, আঘাতের মতো হয়ে যায়। পারহ্যাপস our own conscience, perhaps the world, সেটা যে কারো উপরেই হোক। তা সেটা বলছে, হ্যাঁ, যে সাউন্ড অ্যান্ড কনসিকুয়েন্স, তার প্রভাবটা কী হতে পারে। আলটিমেটলি দেখো এই জায়গায় কি বলছে, দিস মেটাফরিক্যাল ফ্রেমওয়ার্ক লেড অন দিস ওপেনিং লাইন্স প্রেজেন্ট আ ডিপলি ফিলোসফিক্যাল মেডিটেশন অন ল্যাঙ্গুয়েজ। প্ল্যাথ ইজ নট মিয়ারলি টকিং অ্যাবাউট পোয়েট্রি অর কমিউনিকেশন, বাট অ্যাবাউট হাউ ল্যাঙ্গুয়েজ শেপস এক্সপিরিয়েন্স, particularly pain. The image of the act suggests that the act of speaking can be a kind of self-wounding or catharsis. Yet the echo suggests that the aftermath is unpredictable. হ্যাঁ, কিন্তু ইকো সে তো নিয়ন্ত্রণ করা যায় না, আনপ্রেডিক্টেবল, সে যে কী ঘটাতে পারে বলা মুশকিল।
Emotionally, these lines set a tone of resigned awe. There is no clear celebration or condemnation of language. Rather, play stands in witness to its complex power, its ability to strike, resonate, and reverberate and flee. মানে কি আঘাত করে ছড়িয়ে পড়া। There is a subtle commentary on trauma too. দেখো ট্রমা, তার যে ট্রমাটিক ওয়ার্ড, words are not just fleeting expressions but cutting experiences that leave marks and return in echoes. In these 5 opening lines of words, basically opening line, Sylvia Plath establishes a haunting meditation on the force, aftermath, and autonomy of language. By comparing words to access, echoes, and horses, she paints a picture of language as both violent and vibrant, capable of inflicting pain and yet full of life and motion. এরও নিজস্ব একটা গতি আছে, হ্যাঁ, এর নিজস্ব একটা ইফেক্ট আছে। দিস মেটাফোর্স নট অনলি রিফ্লেক্ট হার পোয়েটিক ভিশন বাট অলসো হার স্ট্রাগল, দেখো পার্সোনাল স্ট্রাগল উইথ এক্সপ্রেশন, মেমোরি অ্যান্ড ইমোশনাল রিলিজ। এই যে মেমোরি, যে কথা শুনেছি, যে কথা বলেছে কেউ আমাকে, হ্যাঁ, সেই কথা কি আমার কাছ থেকে বার হবে? নিশ্চয়ই হবে না, সেটা সারা জীবন থেকে যাবে। কি কথা বলেছিল, কি ইফেক্ট তার আছে, সেটা আজীবন প্রভাবিত করে যাবে। হ্যাঁ, তারপরে যেটা সেকেন্ড স্টেঞ্জেতে যেটা বলা হচ্ছে যে পরবর্তী ইফেক্ট, না আফটার ইফেক্ট। দেখো, ইন দ্য সেকেন্ড স্টেঞ্জা সিলভিয়া প্ল্যাথ ট্রানজিশনস ফ্রম দ্য ভায়োলেন্ট ইমেজারি অফ অ্যাক্সেস অ্যান্ড ইকোস টু আ more organic and emotional metaphor, that of sap, tears, and water. This movement from hard to soft, from axe to liquid, represent a shift in tone from physical force to emotional. হ্যাঁ, যে ইমোশনাল ব্যথা, এরকম আর কি। এতক্ষণ লাঠি দিয়ে আঘাত করেছে, কোঠার দিয়ে আঘাত করেছে, সেটা হচ্ছে ফিজিক্যাল ফোর্স, ফিজিক্যাল পেইন, বাট স্যাপ বেরিয়ে আসতেছে। হ্যাঁ, তার মানে কি ইমোশনালি কষ্টটা যেন উদ্গীরিত হচ্ছে, ক্রিয়েট হচ্ছে ভিতরে ভিতরে। This imagery becomes deeply psychological and symbolic, grounding the experience of language and trauma not in sound alone, but in the inward hidden process of emotional response and memory. দেখো আলটিমেটলি এটা দিয়ে কি বোঝাচ্ছে শেষে? দেখো, দিস স্ট্রেঞ্জার দো জেন্টাল ইন টোন কম্পেয়ার টু দ্য ভায়োলেন্ট ইমেজারি অফ দ্য ফার্স্ট, মানে প্রথম স্ট্রেঞ্জারই ভায়োলেন্ট ইফেক্টটা আমরা এখানে দেখতেছি। যেখানে আঘাত করলে, কেটে গেলে, প্রভাবিত করলে তার ভিতর থেকে একটা ইফেক্ট চলে আসে। গাছ কাটলে যেমন স্যাপ বার হয়, মানুষকে আঘাত দিলে চোখের পানি বার হয়, আর ঝর্ণা দিকে পাথরের উপর দিয়ে পানি বয়ে চলে, হ্যাঁ, হার্ড ইফেক্ট। এবং পাথরের উপর দিয়ে যখন বয়ে চলে তখন সে পানি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, সে কখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, চেষ্টা করলেও পারে না। দ্য ইজ নো লেস ইন্টেন্স ইন ইমোশনাল ওয়েট। ইট অফার্স আ পোর্ট্রেয়াল অফ ইনওয়ার্ড সাফারিং, ভালনারেবিলিটি অ্যান্ড দ্য ডিজায়ার অফ সেলফ রিপেয়ার। Plath seems to be asking, can we ever return to clarity after being wounded? মানে ওই যে পানি, হ্যাঁ, আর ক্লিয়ার হতে পারে না, সেই স্টেবল ইফেক্টে আর যেতে পারে না। যে একবার যদি আমরা ওন্ডেড হই, হাত যদি একবার কেটে যায়, তার দাগ কি কখনো মুছে যায় বলো? বা মুছে গেলেও স্মৃতিতে তার যে ইফেক্ট সেটা তো থেকেই যায়। হয়তো সেটা প্লাস্টার করা যাবে, সেটাকে মুছে ফেলা যাবে, সেটা মেকআপ করে ঢেকে দেওয়া যাবে, কিন্তু তার যে মেন্টাল যে একটা ইমেজ তৈরি হয়েছে সেটা কখনো মুছা যায় না। ক্যান দ্য মিরর অফ সেলফ এভার বি রেস্টোর্ড? তাই তো, ওয়ান্স ইটস বিন ডিস্টার্ব বাই পেইন। নিজের ভিতরে যে মিরর ইফেক্ট ছিল, একটা স্ট্যাবিলিটি ছিল, তাই তো, ওয়াটারের মতো একটা স্টেবল ইফেক্ট ছিল, সেটা যদি একবার ডিস্টার্ব করা হয় তাহলে সেটা আর রেস্টোর করা যায় না, কারণ সে একবারে প্রবাহিত হতে শুরু করে। হ্যাঁ, তা বলছে অন আ ফিলোসফিক্যাল লেভেল দ্য স্ট্রেঞ্জ এক্সপ্লোরস দ্য আইডিয়া দ্যাট ট্রুথ অ্যান্ড আইডেন্টিটি আর নট ফিক্সড বাট রাদার ফ্রেজাইল রিফ্লেকশন ইজিলি ডিস্টার্বড। যে একবার ট্রুথ এবং সেই ট্রুথের আইডেন্টিটিটা যদি একবার ক্রিয়েট হয়ে যায় তাহলে সেটা আর সহজে নিয়ন্ত্রণ করা যায় না। দ্য ইমোশনাল ইফোর্ট টু ইস্টাবলিশ দ্য মিরর, হ্যাঁ, ইস্টাবলিশ দ্য মিরর মানে কি? সেটাকে স্টেবল করা, ঠিক করে নিয়ে আসা। হ্যাঁ, তাই বলছে দেখো, প্যারালাইজ দ্য এক্সিস্টেন্সিয়াল ইফোর্ট টু রিগেইন মিনিং আফটার ট্রমা। হ্যাঁ, যে চেষ্টা করা, যে একবার একটা ট্রমাটিক ইফেক্টের পর নিজেকে ইফোর্ট করা, নিজেকে স্টেবল করা, নিজেকে একটা জায়গাতে নিয়ে আসার চেষ্টা করা। তাই বলছে দেয়ার ইজ অলসো আ ডিপ টেনশন বিটুইন হিলিং অ্যান্ড হোপলেসনেস হেয়ার। হ্যাঁ, হয়তোবা হিল হয়ে যাবে, ব্যথাটা হয়তো সেরে যাবে, কিন্তু তার যে ইফেক্ট সেটা তো থেকেই যাবে। হোয়াইল দ্য ওয়াটার ট্রাইবস দেয়ার ইজ নো গ্যারান্টি দ্যাট ইউ উইল সাকসিড। পানি চেষ্টা করতেছে যে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় কী করে, স্টেবল করা যায় কী করে পাথরের উপর দিয়ে চলার সময়, কিন্তু পারছে না তো। দিস ইমেজ বোথ হোপফুল অ্যান্ড ট্র্যাজিক, হোপফুল ইন স্ট্রাইভিং, ট্র্যাজিক ইন দ্য পসিবল ফিউটিলিটি অফ দ্য টিপোর্ট। হ্যাঁ, যে চেষ্টা করছে সে, হ্যাঁ, স্ট্রাইভ করা হচ্ছে যে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আদৌ দেয়ার ইজ নো গ্যারান্টি দ্যাট দ্য স্পিকার উইল সাকসিড। হ্যাঁ, সে আসলে সাকসিড হবে কি না।
ওকে, তা কি দুটো স্ট্যান্সা বুঝতে পেরেছো কি বলতে চাইলো? সবাই কি আছো জি স্যার। লাইনে? জি স্যার বুঝে গেছি। আচ্ছা, এরপর কি হচ্ছে, মানে দেখো একটাই ইমেজ কিন্তু বিষয়টাকে কিভাবে ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। দ্যাট ড্রপস অ্যান্ড টার্নস। ড্রপ কিসের ড্রপ বলো, কিসের ড্রপ বোঝাচ্ছে? পানি বা স্যাপের। হ্যাঁ, চোখের জল, স্যার টিয়ারের। হ্যাঁ টিয়ারের ড্রপ পড়ে না, স্যাপের ড্রপ পড়ে। গাছ থেকে যখন তুমি গাছ যখন কাটলা তখন কি পড়ছে, যখন একটু একটু করে টোপে টোপে, হ্যাঁ ড্রপে ড্রপে কি পড়তেছে, স্যাপ পড়তেছে। হ্যাঁ, অথবা পানি চারিদিকে ড্রপে ড্রপে ছড়িয়ে পড়ছে, ঠিক এরকম বলছে দ্যাট ড্রপস অ্যান্ড টার্নস। ঠিক আছে তো, ড্রপস অ্যান্ড টার্নস, সেই চোখের জল, ঠিক আছে তো, আবার পড়ে যাচ্ছে, আবার নতুন করে আবার ক্রিয়েট হচ্ছে, এভাবে কি হচ্ছে, চলছে, টার্নিং চলছে। আর হচ্ছে কি, হোয়াইট স্কাল ইটেন বাই উইডি গ্রিনস। আর মনে করো একটা স্কাল, স্কাল বলতে কি কি বোঝায় বলো? স্যার কঙ্কাল টাইপের কিছু নাকি? হ্যাঁ, তাই তো, কঙ্কাল মনে করো, যেটা অলরেডি মনে করো পড়ে আছে। মনে করো কাউকে খুন করে মাঠের মধ্যে ঘাসের ভিতরে ফেলে রাখা হয়ে গেছে, ফেলে আসা হয়েছে, তার বডি কি ঠিক থাকবে নাকি আস্তে আস্তে কী হয়ে যাবে, গ্রিনের ভিতরেও, হ্যাঁ উইডি গ্রিনে ঢেকে যাবে, সেটা তাকে কি করে ফেলবে, পুরো খেয়ে ফেলবে, হ্যাঁ ক্ষয় করে ফেলবে। এরকম বোঝাচ্ছে না বিষয়টা? এখানে কোনো ইমেজ পাবো আমরা, এই যেখানে এটা মানে কবরস্থানের কথা বোঝাচ্ছে বা এরকম কিছু নির্দেশ করা হচ্ছে। হ্যাঁ, তাই বলছে দেখো যে যে depicts the transformation and eventual insignificance of words. The white skull symbolizes death and decay, representing the fading impact of language over time. সময়ের সাথে সাথে ফেড হয়ে যাবে ইম্প্যাক্ট অফ ল্যাঙ্গুয়েজ। দ্য উইডি গ্রিন সিগনিফাই দ্য প্যাসেজ অফ টাইম। কারণ কি হচ্ছে, আস্তে আস্তে গ্রিন মানে কি সবুজ, গাছপালা ঘাসে চারিদিকে ছেয়ে যাচ্ছে, এরকম দিয়ে কী হচ্ছে, এটা হচ্ছে সময় চলে যাচ্ছে। অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ডস অ্যাবিলিটি টু কনজিউম অ্যান্ড অবস্কিওর। এবং হয়তো একটা জিনিস যেটা এখানে হয়তো কোনো কবর হতে পারে বা হয়তো কোনো মৃত বডিকে ফেলে রাখা হয়েছে, সেটা আস্তে আস্তে কী কী প্রকৃতি তার নিজের সক্ষমতায় না সেগুলোকে আস্তে আস্তে কী করবে, নিজের সাথে মানিয়ে নিবে, একটা পরিবর্তন করে নিবে। তারপরে দেখো, হ্যাঁ যে এনকাউন্টারিং দেম অন দ্য রোড সাজেস্ট দ্যাট দ্য স্পিকার লেটার রিফ্লেকশন অন দেয়ার পাস্ট ওয়ার্ক, ফাইন্ডিং ইট ডিমিনিশড অ্যান্ড পারহ্যাপস এভার ফরগটেন। মানে কি হচ্ছে, আবার দেখো দ্য ড্রপস অ্যান্ড টার্নস আ হোয়াইট স্কাল ইটেন বাই উইডি গ্রিনস ইয়ার্স লেটার। তারপরেও দেখো ইয়ার্স লেটার, বছরের পর বছর পরেও আই এনকাউন্টার দেম অন দ্য রোড। কিন্তু সেইগুলো তো আমি, আমার যে রোড, যে চলার পথ, হয়তো প্রকৃতি কী করছে, ইটেন করে নিচ্ছে, হয়তো সেগুলোকে প্রকৃতি মানিয়ে নিচ্ছে, হারিয়ে দিচ্ছে, ঢেকে দিচ্ছে, কিন্তু হয়তো অনেক বছর চলে গেছে, তারপরও যখন আমি ওই রাস্তা দিয়ে হাঁটবো যে রাস্তায় ওই স্কালটা, ওই বডিটাকে ফেলে রাখা হয়েছিল, হয়তো ওই বডিটাকে আমি আর দেখতে পাচ্ছি না, তাই তো, হয়তো ওই শব্দগুলো বা ভাষাগুলো আর নাই, কিন্তু ভাষার যে ইফেক্টটা, যেটা মনের ভিতরে একটা ইমেজ তৈরি হয়ে গেছে যে এই রোডে একজন মানুষকে মেরে পাশে ফেলে রাখা হয়েছিল, তুমি যদি 60 বছর পরে ওই রাস্তা দিয়ে হাঁটো, ওই স্মৃতি কি মাথায় আসবে না আবার ঘুরে, যেখানে কারো বডি পড়েছিল? আসবে কি না? আসবে স্যার। যে বডিটা হয়তো ঘাসে খেয়ে ফেলেছে, ঢেকে ফেলেছে, মাটির সাথে মিশে গেছে, কিন্তু তার যে ইফেক্ট, সেই ইফেক্টও তো এখনও আছে। ঠিক চোখের জল এরকম, হ্যাঁ যে চোখের জল ধরেছিল এই কথা দ্বারা, তার ইফেক্ট এখনও থাকবে। তার মানে কি, একটা যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা হয়তো স্বাভাবিক, মানে সেই সময়ের যে আঘাত সেটা হয়তো স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্ট, তাই তো সেখানে যে একটা মার্ক তৈরি হয়েছে, সেই মার্ক উইল নট বি ইরেজড, সেটা কখনোই মোছা যাবে না, সেটা বলা হয়েছে। সুতরাং বলছেন কি যে ওয়ার্ডস ড্রাই অ্যান্ড রাইডারলেস, ওয়ার্ডসটা হচ্ছে ড্রাই,
ওয়ার্ডসের তো এখানে দোষ নাই, ওয়ার্ডস তো বের হবেই। হ্যাঁ, আর রাইডারলেস মানে কি? হ্যাঁ, যে ঘোড়া, ওই যে ঘোড়ার কথা বলা হলো না, চালকবিহীন, জি হ্যাঁ স্যার। ঘোড়া যার কোনো রাইডার নেই, সে কোন দিকে যাবে বলো? হুম, সে এদিক সেদিক ঘুরে বেড়াবে নাকি, সে দৌড়াদৌড়ি করে বেড়াবে। তাহলে ওয়ার্ডস ড্রাই অ্যান্ড রাইডারলেস, ওয়ার্ডের ভিতরে কোনো ইমোশনাল মানে কোনো ইয়া নেই, মানে কি বলবো, ভালোবাসা নেই, যেন একটা ওয়ার্মথ নেই, সবসময় একটা মানে কি বলবো, ড্রাই বলতে এখানে বোঝাচ্ছে কি, যে একটা কঠিনতা, হ্যাঁ কাঠিন্যতা, হার্ডনেস, এরকম একটা। রাইডারলেস মানে যার কোনো নিয়ন্ত্রণ নেই। ওয়ার্ড একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেটা তো ড্রাই, সেটা তো পানির মতো ভেসে যাবে না, যেটা মাটির সাথে মিশিয়ে যাবে না, সে তো ড্রাই হয়ে থাকবে। ড্রাই হয়ে সে তো সামনেই একটা কঠিন ইফেক্ট আমাদেরকে দেখাবে। আর যখন মুখ থেকে বার হবে, রাইডারলেস হওয়ার কারণে তাকে তো আর নিয়ন্ত্রণ করা যাবে না। একবার মুখ থেকে ছাড়া পড়ে গেছে, একবারে মুখ থেকে বেরিয়ে গেছে, একবার ঘোড়া স্টেবল থেকে, তার আস্তাবল থেকে বেরিয়ে গেছে, তাকে এখন নিয়ন্ত্রণ করা কি এত সোজা? দেখো বলছে দ্য ইনডিফেটিগেবল হুপ স্টেপস, কিন্তু হয়তো ঘোড়া যখন লাফালাফি করছে তখন তার হুপের যে সাউন্ড বা ট্যাপস, ঘোড়া যখন দৌড়ায় তখন কেমন সাউন্ড হয় বলো তো? টক 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 সাউন্ড হয় নাকি যখন সে হাঁটে? হ্যাঁ, তার যে হুপটা মানে তার পায়ের যে নিচের অংশটা, এটা খুব শক্ত হওয়ার কারণে যখন রাস্তা দিয়ে দৌড়ায় বা হেঁটে যায়, বিশেষ করে পিচ রাস্তা হলো তো কথাই নেই, হ্যাঁ মেটালিক রোড হলো তো কথাই নেই, কেমন সাউন্ড হয় না ঘোড়ার চলার? তা ওই সাউন্ড শোনা যায়, যেটা হচ্ছে কি ইনডেফিটেবল, তাই তো? যেটা হচ্ছে মানে কি, মানে কি বলবো, ফেটিক থেকে। ফেটিক মানে কি? ফেটিক বলতে কি কি বোঝায় বলো তো? ক্লান্তিকর না? দেখো ফেটিক হয়ে পড়া মানে কি? ফেটিক মানে ক্লান্ত। হ্যাঁ, আর এখানে জি স্যার। ইনডেফিটেবল বলতে কি বোঝাচ্ছে? যেটা হচ্ছে দেখো টায়ারলেস, পারসিস্ট, হ্যাঁ যে মানে কি একটা না চলছে কাজটা টায়ারলেসলি, ক্লান্তিহীনভাবে। হ্যাঁ, তাই বলছে ইনডেফিটেবল মানে হচ্ছে ক্লান্তিহীনভাবে, মানে কোনো কিছু চলছে এইভাবে। যখন ঘোড়া যখন চলছেই, মানে ওয়ার্ডগুলো যখন তার তো ইফেক্ট চলছেই এখনও, হয়তো ঘোড়াকে আর দেখা যাচ্ছে না, ওয়ার্ডগুলোকে হয়তো আর দেখা যাবে না, সে কোথায় চলে গেছে, কিন্তু তার যে হুপ স্টেপস, হ্যাঁ তার যে সাউন্ড, তার যে ইফেক্ট, সেটা এখনও চলছে। কখন দেখো, হোয়াইল ফ্রম দ্য বটম অফ দ্য পুল ফিক্সড স্টার্স গভর্ন আ লাইফ। যখন কি হয়, হোয়াইল ফ্রম দ্য বটম অফ দ্য পুল, ফ্রম দ্য বটম অফ দ্য পুল কি? বটম অফ দ্য পুল মানে হচ্ছে কোনো একটা পুল বা কোনো একটা ওই যে কি বলবো লেক মতো আছে, সেই লেকে ওই আকাশের যে স্টার, ফিক্সড স্টার কোনগুলো? আকাশের স্টার কি ফিক্সড, আর তারা মানে আসে আর যায়, কেমন বলো? তারা কি ফিক্সড? আসতে যায় না। হ্যাঁ, তারা কি ফিক্স না? সূর্য, তারা, এগুলো কি ফিক্স না বলো তো? আসে আর যায়। সূর্য আর হচ্ছে চাঁদ তো স্যার ফিক্সড, তারা তো নাকি স্যার আমরা অনেক বছর পরে দেখতে পাই স্যার। মানে না সবাই তো না, সবাই কেউই ফিক্সড না, সবাই তার নিজস্ব কক্ষপথে বা নির্দিষ্ট একটা সীমাতে সবাই চলছে বা ঘুরছে। আসলে এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে সূর্যটা যেখানেই ছিল বা যেখান থেকে ঘুরছে সেখানে কি আছে? ওখানেই থাকে না সে বলো তো? সে তো ওখানেই থাকে। জি স্যার, নিজস্ব কক্ষপথে স্যার ঘুরেছে। হ্যাঁ, সেখানেই থাকে। তার মানে কি এখানে ফিক্স স্টার্স মানে কি প্রত্যেকের লাইফে গভর্নার লাইফ আমরা বিশ্বাস করে থাকি। হ্যাঁ বলো। এখানে কি ধ্রুব তারার কথা বলা হচ্ছে স্যার? না, এখানে আমরা বিশ্বাস করি না অনেক সময় যে মানুষের জীবনে একটা স্টার আছে, লাইফ স্টার আছে মানুষের, ঠিক আছে তো, যে তারা ওই লাইফটাকে নিয়ন্ত্রণ করে, এরকম আমরা বিশ্বাস করি না? বিভিন্ন হিন্দু ধর্মীয় বা এরকম অ্যাস্ট্রোনমিক্যাল ইয়াতে ইফেক্ট মানে থাকে যে আমাদের জীবন যেন কোনো স্টার দ্বারা পরিচালিত হচ্ছে, ঠিক আছে তো? তো এরকম তাই বলছে যে মানে কবি এটা মানিয়ে নিতে চাচ্ছেন, হ্যাঁ যে কিছুই তো করার নাই, যা কিছুই ঘটছে, তাই তো,
ওই ফিক্সড স্টার যা আছে আমাদের, তাই তো আমাদের জীবন চালাচ্ছে। আমাদের জীবনকে কি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে? বলো, আমরা কি জীবনটাকে আমাদের মতো করে নিতে পারবো? বলো, করা যাবে নাকি? আসলে হয়তো এখানে শুধু স্টার বলতে আমরা স্টারই বুঝবো না, ধরে নেব যে ভাগ্য, হ্যাঁ, যে আমাদের জীবনটাকে কোনো ভাগ্য পরিচালনা করছে। ঠিক আছে তো? এই যে বলছে স্টার, কি বলছে, ডিস্ট্যান্ট আনচেঞ্জিং স্টার মানে হচ্ছে সিম্বল অফ ফেইট অর কসমিক ফোর্সেস, যারা আমাদের পরিচালনা করে। অতএব যখন এই বিষয়গুলো আমাদের জীবনকে পরিচালনা করে, তখন সেই জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার মতো শক্তি কি আমাদের থাকবে? বলো। যে এত দুঃখ কষ্ট পাচ্ছি, এই দুঃখ কষ্টকে দূর করে নিজের মতো সাজিয়ে নেওয়া যায় কি জীবনটাকে? যদি দূর থেকে আমাদের জীবন পরিচালিত হয়, আমাদের জীবনকে পরিচালনা করে, বলো করা যাবে? হ্যাঁ বলো। না স্যার, এটা দিস খুবই ইটার্নাল কষ্টকর। ইম্পার্সোনাল ফোর্সেস আলটিমেটলি গাইড অ্যান্ড ডিটারমাইন হিউম্যান এক্সিস্টেন্স বিহাইন্ড হোয়াট ওয়ার্ডস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্যান ইনফ্লুয়েন্স। হ্যাঁ, অতএব আমাদের জীবন যেমনভাবে চলার তেমনভাবে চলবে। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, সেটা তো আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। মানে ভাগ্যকে আলটিমেটলি আমাদেরকে বিশ্বাস করে নিতেই হচ্ছে। যখন আমরা আর কোনো ওয়ে পাচ্ছি না নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো, তখন ভাগ্যের নামে আমরা মোটামুটি চালিয়ে দিচ্ছি। তো দেখো এখানে যেটা বলতে চাই থার্ড ইয়াতে, এখানে দেখো ড্রপস অ্যান্ড টার্নস বলছে, ইন দিস হন্টিং লাইন্স ফ্রম ওয়ার্ডস সিলভিয়া প্ল্যাথ শিফট দ্য মেটাফর অফ ল্যাঙ্গুয়েজ ওয়ান্স মোর, দিস টাইম ফ্রম ফ্লুইড ইমেজারি টু ডিকে, টাইম অ্যান্ড হন্টিং মেমোরি। Having explored the initial impact of language, acts and echoes, and its emotional consequence, sap and tears, she now portrays language and perhaps the emotional residue of words. মানে যেটা অলরেডি এখন আমাদের ইমোশনালি একটা ইফেক্ট তৈরি করে ফেলেছে, সেটা এখন চলবে। অ্যাজ সামথিং লং বেরিড, হ্যাঁ, ডিকম্পোজ অ্যান্ড দেন আনএক্সপেক্টেডলি এনকাউন্টার্ড এগেইন। হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজের ইফেক্টটা, হ্যাঁ, অনেক আগেই শেষ হয়ে গেছে, অনেক দিন আগেই বেরিড করা হয়ে গেছে, ডিকম্পোজড হয়ে গেছে, মিশে গেছে, কিন্তু পুনরায় হঠাৎ করে আবার আনএক্সপেক্টেডলি সেটা আমাদের মনে চলে আসতে পারে জীবন চলার পথে। এই যে ওয়ে মানে কি বলছে, যে যখনই আমি এনকাউন্টার দ্য ওয়ে, এখানে বলছে না, এই এনকাউন্টার দ্য রোড বা ওয়ে মানে কি, এটা বোঝাচ্ছে জীবন চলার পথে। বছরের পর বছর চলে যাওয়ার পর হঠাৎ করে আবার কখন সেই শব্দটা হঠাৎ করে এসে মনের জ্বালা ধরিয়ে দিবে, সেটা কেই বা জানে। হ্যাঁ, এখানে দেখো এই যে, হ্যাঁ বলছে, ফিলোসফিক্যালি দিস লাইন্স সাজেস্ট দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ মর্টাল জাস্ট উই আর। যে কেউ কোনো কথা বলেছে, শব্দ বলেছে, ভাষা বলেছে, সেই ভাষা তো একসময় শেষ হয়ে যাবে। ওয়ার্ডস লাইক পিপল ডিকে, গেট ব্যারিড অ্যান্ড আর ইভেনচুয়ালি রি-এনকাউন্টার্ড ইন অল্টার্ড ফর্ম, ইয়েট ইভেন ইন দেয়ার ডিকে দে কন্টিনিউ টু হন্ট অ্যান্ড ইনফর্ম দ্য প্রেজেন্ট। হ্যাঁ, যে সেটা ঘটনার পরিপ্রেক্ষিতে মনে আসতেই পারে। দিস ইজ আ ডিপ এক্সিস্টেন্সিয়াল আন্ডারটোন, আর রিকগনিশন দ্যাট টাইম ডাজ নট ইরেজ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স কখনো ইরেজ করা যায় না। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে জিনিসটা হয়তো হারিয়ে গেছে, ওই যে বললাম মানুষ খুন করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল, সে পচে টচে প্রকৃতির সাথে মিলিয়ে গেছে, কিন্তু আমার স্মৃতিতে যে একবার তৈরি হয়েছে, এটা আর কখনোই, ওখান দিয়ে আমি যতবার যাব ততবার আমার মনে পড়বে এখানে একটা মানুষকে খুন করা হয়েছিল। বাট মিয়ারলি ট্রান্সফর্ম ইট ইন্টু সামথিং ডিফারেন্ট অ্যান্ড স্ট্রেঞ্জ। হ্যাঁ, তারপর ইন দিস পাওয়ারফুল অ্যান্ড ইয়ারি স্ট্রেঞ্জার সিলভিয়া প্ল্যাথ প্রেজেন্টস আ ভিজন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মেমোরি অ্যাজ মর্টাল, ডিকম্পোজিং yet ever returning. The skull eaten by weeds become a symbol of what is left after pain, betrayal and expression, the residue of speech and trauma. The speaker eventual encounter with this remains reveal that nothing truly disappears and that words once spoken and suppressed, একবার বলার পর যদি সাপ্রেস করেও রাখা হয় না কেন, কন্টিনিউটি এটা ইকো হতেই থাকে থ্রু দ্য ল্যান্ডস্কেপ অফ দ্য সেলফ ইভেন ডিকেডস লেটার। হ্যাঁ, দশকের পর দশক বা শতকের পর শতক পরেও এটা আমাদের আবার পুনরায় ইকো করতে শুরু করে। অতএব বলছে, প্ল্যাথ মাস্টারফুলি কম্বাইন্স ন্যাচারাল ডিকে উইথ ইমোশনাল ট্রুথ, রিভিলিং দ্যাট দ্য পাস্ট হাউএভার বেরিড অলওয়েজ ফাইন্ডস আ ওয়ে টু সারফেস, হোয়াইট, স্কেলিটাল আর উইডি, যেভাবেই হোক না কেন, ইয়েট স্টিল পটেন্ট অ্যান্ড আনরিজলভ। পরেরটা কি বলছে, ওয়ার্ডস ড্রাই অ্যান্ড রাইডারলেস। এখানে কি বলা হলো, যে আমাদের জীবনে, হ্যাঁ, মেনে নেওয়া ছাড়া আর কিছু নেই। ইন দ্য ফাইনাল অ্যান্ড ডিপলি ফিলোসফিক্যাল স্টেঞ্জ অফ ওয়ার্ডস, সিলভিয়া প্ল্যাথ ব্রিংস আর মেডিটেশন on language, memory and trauma to a haunting conclusion. The imagery becomes cosmic, mysterious and metaphysical, juxtaposing the abandonment of language, dry and riderless, with eternal forces fixed at that seem to guide human destiny. This ending shifts the focus from physical and emotional decay, as in the previous stone, to the transcendental realm, suggesting that words, though worn out and detached from human control, still echo eternally
লাইক হুপ বিটস, হ্যাঁ, ওই যে ঘোড়ার, হ্যাঁ, পায়ের যে খুরের যে আঘাত বা সাউন্ড সেটার মতো, অন এমটি রোডস অর রিফ্লেকশন ইন ডিপ পুল। This stranger reflect on the endurance and autonomy of language, the cosmic indifference of the universe to human suffering, হ্যাঁ, হিউম্যান সাফারিং, ফেট যে আমাদের সাফারিংটা ক্রিয়েট করছে বলে আমরা মেনে নিচ্ছি। Plate implies that even after we have stopped speaking and even after trauma has been repressed and forgotten, there remains forces, both linguistic and metaphysical, that shapes our lives far beyond our conscious gasps. এখানে কি বলতে চাচ্ছে দেখো, এখানে মেনলি যে ইন দিস ফাইনাল লাইন্স প্লেট ক্রিস্টালাইজ ম্যানি অফ দ্য পয়েমস সেন্ট্রাল কনসার্ন, কেমন দ্য ইনসাফিসিয়েন্সি অফ ল্যাঙ্গুয়েজ ইন দ্য ফেস অফ ট্রমার ইমোশন, হ্যাঁ, যে ট্রমা এবং ইমোশনের ইনসাফিসিয়েন্সি অফ ল্যাঙ্গুয়েজ, যে সেই ট্রমা এবং ইমোশনটা প্রকাশ করার জন্য যে ল্যাঙ্গুয়েজ দরকার সেটা হচ্ছে না, প্রকাশ করা যাচ্ছে না, কিন্তু মনে আসে, হ্যাঁ। দ্য অটোনমি অ্যান্ড পারসিস্টেন্স অফ ওয়ার্ডস ইভেন হোয়েন দেয়ার স্পিকার ইজ গন, হ্যাঁ, স্পিকার হয়তো শেষ হয়ে গেছে, স্পিকার আর নাই সামনে, কিন্তু তার সেই ওয়ার্ডটা এখনও আছে। আরটা হলো কসমিক আর আনকনশিয়াস ফোর্সেস দ্যাট আলটিমেটলি গভর্ন হিউম্যান লাইফস বিনিথ দ্য সার্ফেস অফ ল্যাঙ্গুয়েজ। বলে ল্যাঙ্গুয়েজের ইফেক্ট যাই হোক না কেন, যে আমাদের আলটিমেট জীবনটা পরিচালিত হচ্ছে কাদের দ্বারা, হয়তো আনকনশিয়াস কোনো ফোর্স, ফেট, এরকম দ্বারা। দ্য শিফট ফ্রম পার্সোনাল এক্সপ্রেশন টু এক্সিস্টেন্সিয়াল রিফ্লেকশন, যে আমাদের তো টিকে থাকতে হবে, এরকমটাই জীবন। অ্যাজ দ্য পয়েট গিভস আপ কন্ট্রোল অ্যান্ড সারেন্ডার টু ডিপার ট্রুথ, হ্যাঁ, যে সারেন্ডার করে ফেলেছেন, যে এত কষ্ট নিয়ে লাভ কি, হ্যাঁ, এটা তো আমরা আর দমন করতে পারবো না, বা আমি আমার জীবনকে পুনরায় নতুন করে সাজাতে পারবো না। সুতরাং জীবনটা পরিচালিত হচ্ছে ওই দূরের ফিক্সড স্টার্সের দ্বারা, হ্যাঁ, যে শুধু হচ্ছে রিফ্লেকশন পড়ছে আমাদের উপরে। স্টারের রিফ্লেকশন যেমন পুলের উপরে পড়ে, পানির মধ্যে পড়ে, বটমে পড়ে, ওরকম স্টারের ইফেক্টটা ঠিক, বা ওই যে কপাল বা ভাগ্যের ইফেক্টটা আমাদের উপরে এসে পড়ছে। দিস থিমস লিঙ্ক ওয়ার্ডস টু প্লেস ব্রডার পোয়েটিক ভিশন, ওয়ান ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ বোথ আ টুল অফ এক্সপ্রেশন আর সিম্বল অফ স্ট্রাগল, হ্যাঁ, তার ল্যাঙ্গুয়েজ যেটা একসময় আমাদের এক্সপ্রেশন, তাই তো, এবং স্ট্রাগলের একটা সিম্বল বা টুল হয়ে যায়, সেটাই আবার কেমন হয়, হোয়ার পার্সোনাল সাফারিং ইজ সেট এগেইনস্ট ভাস্ট ইম্পেরিয়াল ইম্পার্সোনাল ফোর্সেস, সেটাই আমাদেরকে কী করতে হবে, মানিয়ে নেওয়ার জন্য ওইরকম কোনো ভাস্ট ফোর্সের সাথে কম্প্রোমাইজ করে নিতে হবে, যে বুঝে নিতে হবে যে এটা কপালের দোষ, আমাদের আর কিছু করার নাই। কি কথা বুঝতে পেরেছ? অতএব বলছে কি, এটা বলছে যে আসলে এই যে এখানে কি একটা সাফারিংয়ের একটা ব্যাপার আছে না, যে আলটিমেট সাফারিং, যে আমরা শব্দ দিয়ে যেটা ক্রিয়েট করি, একবার কথা দিয়ে যে সাফারিংটা তৈরি হয়ে যায়, সেটা আজীবনেও আর কি করা যায় না, বলো, মোছা যায় আজীবনেও? আর মোছা যাবে না স্যার। না স্যার। আচ্ছা, আচ্ছা, তো শেষ পর্যন্ত কি বোঝা গেল বলো কবিতাটা নিয়ে? একবার একটু স্ক্যান করো, তোমাদের বই আছে কয় লাইন স্টেঞ্জা, প্রত্যেকটা স্টেঞ্জাতে কয় লাইন আছে? স্যার 3 লাইন নাকি? 5 লাইন, তাই তো? 5 লাইন স্টেঞ্জা, কয়টা স্টেঞ্জা টোটাল? 4টা। এবং এখানে কি কোনো নির্দিষ্ট ইয়ে আছে? রাইম স্কিম আছে এখানে কোনো? বলো তো। স্যার ফ্রি ভার্সে লেখা এটা। কবিতাটা ঠিক অনেকটা ইয়ার মতো লাগলো না? ফার্স্ট ইয়ার আমরা পড়েছিলাম ওই যে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, ওটার মতো লাগছে না বলো তো? এমিলি ডিকেনসনের মতো। তোমাদের কথা বলতে ইচ্ছা করছে না? না স্যার, আছি তো স্যার আমরা। আমি তো প্রশ্ন করছি, তোমরা কথা বলছো না খুব একটা।
সবাই ক্লান্ত মনে হয় নাকি? স্যার আমি একটু অসুস্থ তো, অনেক জ্বর, এই কারণে খুব মাথা স্যার ব্যথা সবাই করছে। সবাই হয়তো যে কথা নিয়ে ভাবতেছে যে কোন সময় কি বলেছিল কে। তাই না? আচ্ছা যাক, কি বলবো, তোমাদের কথা বলার ইচ্ছা তো কমে গেছে সে থার্ড ইয়ার থেকেই। সবাই এখন সে মাঝে মাঝে ফেসবুকে ইয়া দেয় দেয় না, যে ফার্স্ট ইয়ারের কেমন চেহারা থাকে আর ফোর্থ ইয়ারের কেমন চেহারা হয়ে যায় নাকি? ফার্স্ট ইয়ারের সে উৎফুল্লতা ফোর্থ ইয়ারে এসে মরে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জি মরে স্যার, গেছে। স্পিরিট তোমায় রাখাটা খুবই মানে সেটাই মনে হচ্ছে কষ্টসাধ্য, স্যার। এতদিনও থাকে না, অনেক ইয়ার পর্যন্ত আস্তে আস্তে। এই যে স্যার কবিতাটা আসলে খুবই চিন্তার উদ্রেক করতেছে স্যার। তাই না, সবাই চিন্তায় পড়ে গেছো, তাহলে তো বিপদ। হুম, স্যার কবিতাটা স্যার পড়ে অনেক স্যার যেটা সুন্দর বুঝতে একটা পারতেছি কবিতা। স্যার, এটা যারা যারা স্যার বিশেষ আমাকে করে কথা আমাদের হ্যাঁ বলো। স্যার বিশেষ করে আমাদের প্রত্যেকটা মেয়েদের জন্য মানে কবিতাটা অনেক সুন্দর আমার কাছে মনে হলো আর কি। শুধু মেয়েদের জন্য না, সবার জন্যই, ছেলেরাও আছে। ছেলেদের জন্য নাকি? আচ্ছা যাক, এটা যেহেতু একজন মেয়ে লিখেছে, অতএব মেয়েদের পানি মেয়েদের দিকে যাচ্ছে আর কি। ওকে। হুম। আচ্ছা তাহলে একটু বাসায় শিটটা একটু পড়ে নিবা, তোমাদের বইয়ে যা আছে সেগুলো আরও একটু পড়বা, আরও হয়তো ডিপ স্টাডির বিষয় পাবা এখানে। হ্যাঁ, সিম্বলিক মিনিংগুলো কী, অ্যাক্স দিয়ে স্যাপ দিয়ে কী কী সিম্বলাইজ করছে, কারণ এই বিষয়গুলোই পরীক্ষাতে আসবে কিন্তু। হ্যাঁ, খুব ডিপলি কবিতাগুলো ভালো করে পড়বা যাতে আনসারটা করা যায়। হ্যাঁ, ভালো করে। যাক, আমাদের মূল আলটিমেট টার্গেটই তো পরীক্ষায় ভালো করা, আর যাই হোক। হ্যাঁ, আচ্ছা নেক্সট জি আমাদের যে স্যার। কবিতাটা আছে ওটা আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা পড়ে ফেলি, যাতে আগামী দিন আরেকটার সাথে ওটাকে আমরা শেষ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলতে চেয়েছিলা? রাইভাল, হু ইজ দ্য রাইভাল? রাইভাল কে বলো, হু ইজ স্যার দ্য টেড রাইভাল? হিউলিস কি? হ্যাঁ স্যার সিলভিয়া পেথের হাজবেন্ড। হ্যাঁ, এমনিতে রাইভাল বলতে আমরা কি বুঝি? শত্রু স্যার টাইপের কেউ। প্রতিদ্বন্দ্বী। স্যার একদম জাত শত্রু যে স্যার। রাইভাল জাত শত্রু নাকি? হ্যাঁ, যেমন সাপের জন্য জাত শত্রুকে স্যার এটা বেজি স্যার, আমরা বেজি। বেজি নাকি? হ্যাঁ, জি স্যার। জাত শত্রু হচ্ছে। ফুটবল হচ্ছে স্যার ওই বার্সেলোনা আর হচ্ছে রিয়াল মাদ্রিদ স্যার। হ্যাঁ, আর এখানে আওয়ামী লীগ বিএনপি। হ্যাঁ বলো, আমি বিএনপি। জি স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে আওয়ামী লীগ আর হচ্ছে জামাত। আমার তো ওগুলো মনে হয় না। আমার তো জামাত বিএনপি আওয়ামী লীগ কোনো কাউকেই এন্টি মনে হয় না। এন্টি মনে হয় আমাদের নিজেদের সেলফকে, কারণ আমরা নিজেরাই জানি না যে আসলে আমরা কী চাই। বুঝতে পেরেছো? ওরা তো আমাদের ব্যবহার করে মাত্র। এবং তারা কারা? ওরা তো আমরাই। জি স্যার। আমরাই না? ওই বিএনপি আওয়ামী লীগ ওই জামাত শিবির কারা? ওরা তো আমরাই। আমরা দিয়েই তো এগুলো তৈরি। কিন্তু আমাদের কি কোনো লক্ষ্য আছে আজ পর্যন্ত যে আমরা আসলে কী করতে চাই বলো? এবং বললামই তো যে আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করি, অতএব আমরা হচ্ছে কি নিজের সাথেই নিজে বিরোধী। এটাই বলতে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়, কারণ বাঙালিদেরকে তুমি কোথায় নিয়ে যাবা, কে নিয়ে যাবে, আমি এটা এখনও ঠিক করতে পারিনি যে আদৌ কোনো লিডার তৈরি হবে কিনা বাংলাদেশ থেকে যে বাঙালিদেরকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে পারবে। এরকমটা কখনো সম্ভাবনা আছে কিনা বলো? বলো। একমাত্র কঠোর আইন প্রয়োগ ছাড়া, একমাত্র কঠোর আইন প্রয়োগ ছাড়া আর কিছু দিয়ে বাঙালিদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না। এদেরকে নিয়ন্ত্রণ করতে হলে ইউরোপ কান্ট্রির মতো একদম ডিজিটালাইজ করে ফেলতে হবে পুরো পুরো আইনের ব্যাপারটাকে, তাহলে এদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায় যাবে। তাছাড়া ও দল ফল ওগুলো বাদ দাও, ওগুলোর দোষ আমি মনে করি না। আমাদের দোষটা হচ্ছে আমরা নিজেরাই, আমাদের নিজেরাই সমস্যা। এখানে আওয়ামী লীগের কিছু না, বিএনপিও না, জামাতও না, শিবিরও না, কেউ না। সমস্যা আমরা নিজেরাই। এই আজকে যারা মনে করো যে এতদিন হারিয়ে গেছিলো বিএনপি, এখন সবই জেগে উঠছে, আবার কয়দিন পর আবার আরেক দল আসবে, আবার হারিয়ে যাবে, এভাবেই চলছে। কিন্তু আমরা তো আমাদের জায়গাতেই আছি, আসলে আমাদের বিরোধী আমরা নিজেরাই।
আমাদের রাইভাল আমরা নিজেরাই। আসলে আমরা কি চাই আমরা এখনো জানিনি। ঠিক আছে? তো কোনো লিডারের পক্ষে সম্ভব নয় বাঙালিকে নিয়ন্ত্রণ করা। অতএব এদেরকে নিয়ন্ত্রণ করতে হলে একবারে কোনো একটা কাজ করতে হবে যেটা ডিজিটালাইজড হয়ে যাবে এবং সেখান থেকে সহজে কেউ ছাড় পাবে না। ঠিক আছে? তো এই অবস্থান আসার আগ পর্যন্ত আর কোনো কিছুতে আমাদের সম্ভব না এ দেশকে ঠিক করা। ঠিক আছে? তো যাই হোক, তো রাইভাল হচ্ছে, রাইভাল মানেই হু ইজ এগেইনস্ট মি, তাই তো, আমার বিরুদ্ধে বা বিপরীতে। এটা যে কেউ হতে পারে। স্বামী স্ত্রী কি আসলে রাইভাল হওয়ার উচিত ছিল বা উচিত? স্বামী স্ত্রী কি একজন আর একজনের না স্যার, হ্যাঁ পরিপূরক। পরিপূরক তো নাকি কমপ্লিমেন্টারি, যে একজন আর একজনের পরিপূরক, যেটা ধর্ম বলতেছে, যেটা সমাজ বলতেছে, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু রাইভাল যখন হওয়া শুরু করে দিয়েছে তখন তো ইউরোপ কান্ট্রির মতো এটা তো অবশ্যই হবে যে তোমার বুঝে নিতে হবে যে সমকামী অটোমেটিক চলে আসবে, কিছু করার নাই। কারণ ডিভোর্স হওয়ার পরে তো রাইভালই হয়ে যায়। হ্যাঁ, ওই তো ডিভোর্স কেন হচ্ছে, ওই যে রাইভাল হচ্ছে, বিয়ের পরে রাইভাল, প্রেম করলাম এতদিন ধরে, বিয়ের পরে রাইভাল। ঠিক আছে? তো আর এই রাইভালটা কোত্থেকে হয়? এই যে ওয়ার্ডের দ্বারা। হ্যাঁ, এমন ওয়ার্ড আমরা বার করি নিজের স্বার্থবাদী কথাবার্তা দিয়ে, যে ওয়ার্ডের ইফেক্ট এমন কাটা কেটে দিয়ে যায় অ্যাক্সের মতো, সারা জীবন স্যাপ বার হয়। বুঝতে পেরেছ? আর সেই স্যাপ মোছার মতো কোনো শক্তি নেই। অতএব আমরা এখন সবচেয়ে বড় সমস্যা হলো কি, আমরা কথা বলতেও এখন জানি না কীভাবে কথা বলতে হয়, কোথায় কী কথা বলতে হয়। এবং আমরা পুরো স্বার্থবাদী এখন জাতি হিসাবে, পুরো পৃথিবীর মানুষ, আমি শুধু একটা বাঙালি বা এরকম বলছি না, পুরো মানে পৃথিবীটা এখন স্বার্থবাদী একটা অবস্থানে চলছে, এছাড়া কিছু না। এবং যে যার মতো চালাচ্ছে। এখানে সামাজিকভাবে নিয়ন্ত্রণ করার মতো আর কিচ্ছু নাই, কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ঠিক আছে? ধর্ম, আইন, সামাজিকতা, নৈতিকতা, কোনো কিছুই কাউকে নিয়ন্ত্রণ করতে পারছে না। বুঝতে পেরেছ? স্বাভাবিক যে সেন্সগুলো সেগুলো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কেমন বলো? তোমার বাবা যদি তোমাকে একটা আদেশ করে, তুমি কি সেটা মানবা না? বলো তো, তুমি মানবা কি না? তোমার বাবা তোমাকে একটা আদেশ করে, তুমি কি মানবা না? জি স্যার, আচ্ছা, স্কুল লাইফে তোমার যদি কোনো প্রোগ্রাম হয়েছে এবং সবাইকে আসতে বলেছে, তুমি কি আসবা না? কোনোদিন মিস করার সাহস করেছো? না স্যার। হয়েছে, মিস হয়েছে? কোনোদিন মিস হবে স্কুল লাইফে? বলো। না, প্রোগ্রাম তো স্যার খুব আনন্দের সাথে স্যার করা হতো স্যার। কিন্তু এখন এই লেভেলে এসে স্টুডেন্টদেরকে বললেও আসে না কেউ। আসে? বলো। এখন কলেজের প্রোগ্রামগুলো কি টিচারদের জন্য? বলো, কলেজের প্রোগ্রাম কি টিচারদের জন্য, যে টিচাররা প্রোগ্রাম করুক? বলো, আসলে কি আসলে প্রোগ্রামের কি কোনো প্রয়োজন নাই? মনে করো আমরা এখন ডিপার্টমেন্টে মনে করো একটা নজরুল দিবস পালন করব, এটা কি আমাদের জন্য? টিচাররা করবে এটা? এটা কি টিচারদের জন্য? এটা কাদের জন্য? কাদের জন্য করা হবে আয়োজনটা? বলো তো, কাদের জন্য? হ্যাঁ, স্টুডেন্টদেরকে একটা নোটিস করা হলো যে তোমরা কলেজে আসবা, ওরা ভেবে নিয়েছে যে ক্লাস যেতে হবে না, কলেজে গিয়ে লাভ নাই। তাই নি কা? বলো, এরকম না ব্যাপারটা? এরকমই তো ঘটছে এখন দেখতেছি। তাহলে সেই নিয়ম, সেই মানে কি বলবো, মানে এখানে কোনো শৃঙ্খলা কিছুই তো পাওয়া যাচ্ছে না। এটা কেমন হচ্ছে না ব্যাপারটা? এরকম তো ফিল করতেছি, দেখতেছি যে একটা স্টুডেন্টদের একটা আদেশ করা হলো ডিপার্টমেন্ট থেকে বা টিচারের দ্বারা, সেটা তারা কিছু মনেই করলো না। সেখানে কি শিক্ষা হতে পারে? এটা কি চলতে পারে? এটা কি হয় কখনো? বলো। অনলাইন তো বাদ দিলাম, এটা তো অসামাজিক একটা কিছু, প্রাইভেট এটা তো অসামাজিক কিছু। কিন্তু প্রাতিষ্ঠানিক একটা ইয়ে আছে না? বলো, প্রাতিষ্ঠানিক তো একটা নিয়ম কোড আছে, আছে কি না? বলো। জি স্যার, এখন সবাই নিজস্ব ভাবেই সবাই আমরা ইয়া করে নিয়েছি যে আমাদের প্রয়োজনে যতটুকু লাগে। হ্যাঁ, তাহলে আর সামাজিকতা নিয়ন্ত্রণ থাকবে কোথায় ভাই? তুমি কাকে বলতে চাচ্ছ? কে সে যে দেশকে চালাবে? বলো, একটা স্টুডেন্টকে পাচ্ছি না যে তার নিজের ইয়াতেই বিবেক বোধে সে একটা নিয়ম মানবে। তাহলে সে ভবিষ্যৎ তুমি দেশ কোথায় চালাতে যাচ্ছ? কে চালাবে দেশ? কারা তারা? কে? ওই স্টুডেন্টে তো টিচার হবে, ওই স্টুডেন্টে তো তোমার ইয়া হবে, তারা তো ওইরকমভাবে অভ্যস্ত। কে মানবে? প্রোগ্রামে আসবে না, প্রোগ্রামের মাঝে উঠে যাবে, কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো ইয়া নাই, চলছে গাড়ি, চলছে। এ জাতিকে কে নিয়ন্ত্রণ করবে ভাই? যারা নির্দেশনা মানে না, সে জাতকে তো কথা দিয়ে মানানো যায় না। তুমি একটা নির্দেশনা দিয়ে দিয়েছো, এই জাত ওই নির্দেশনা পড়ে ওইভাবে কাজটা করবে বলে তুমি বিশ্বাস করতে পারবা?
পারবা তুমি বলো, পারো? যেদেরকে না, এইভাবে স্যার। চালানো যাবে, তাহলে আর কিভাবে তুমি তাদেরকে ইয়া করবা? তো যাই হোক, এই জন্য সব জায়গাতে এখন রাইভালরি চলতেছে। হ্যাঁ, স্টুডেন্ট, টিচার, প্যারেন্টস, চিলড্রেন থেকে শুরু করে সব জায়গাতে একটা রাইভালরি চলতেছে, এবং যে যার মতো মোটামুটি ক্ষমতা দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, এছাড়া কিছু না। বুঝতে পারছো? যে দেশে ছাত্রছাত্রীদেরকে রাজনৈতিক দল তৈরি করতে হয়, বলো তাহলে রাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে তুমি একটু ভাবো তো। আর কোথাও এরকম রাজনৈতিক মানে স্টুডেন্টরা রাজনৈতিক দল গঠন করে দেশ পরিচালনা করতে যাচ্ছে পৃথিবীর আর কোথায় আছে এটা, বলো? পৃথিবীর আর কোথাও আছে রেকর্ড এটা? আমরাই প্রথম স্যার। তাহলে আমরা নিশ্চয়ই ইতিহাসে আমরা নাম লেখাবো, এই তো নাকি? তাহলে রাজনৈতিক মানে তার মানে যারা এল্ডার আছে, যারা অ্যাডাল্ট আছে, তাদের প্রতি আর বিশ্বাস আমরা করতে পারছি না, কারণ তারা অবিশ্বস্ততার জি, এতটুকু স্যার। প্রমাণ দিয়ে ফেলেছে যে স্টুডেন্টদেরকে কি করতে হচ্ছে, ইয়ং ছেলে মেয়েদেরকে রাজনৈতিক দল গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হচ্ছে। তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা, বলো? বিশ্বস্ততার কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? আজ স্টুডেন্টরা ক্লাস করা বাদ দিয়ে দেশ গঠনের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করার আগেই তারা দেশ গঠনে হাত দিচ্ছে, দেশ পরিচালনায় হাত দিচ্ছে, বলো? তো সব জায়গায় রাইভালরি একটা, পিতা সন্তান, বিএনপি আওয়ামী লীগ বাড়ির মধ্যে, হ্যাঁ, বাবা আওয়ামী লীগ হয়তো ছেলে বিএনপি, এরকম দিয়ে দুজনের মধ্যে মারামারি। এ কি দেশ, এ কি অবস্থা? হ্যাঁ, তো এটাই সেটা বলা হবে এখানে। যেহেতু আমরা এই কবিতার ছলে দেখবো রাইভালরি হচ্ছে কে, রাইভালটাকে এখানে মোটামুটি তার হাজবেন্ডকে আমরা ধরে নিব নাকি, কারণ প্রথমে তো পার্সোনাল ইফেক্টে যাবে, তারপরে আমরা ইউনিভার্সাল ইফেক্টে নিয়ে আসবো। তাহলে দেখো বলা হচ্ছে সিলভিয়া প্লাথ's poem The Rival is a short, packed with emotional intensity, sharp metaphor and veiled biographical references. It is generally agreed among critics that this poem holds a significant autobiographical undertone. অতএব বুঝতে পারছি অটোবায়োগ্রাফিক্যাল আন্ডারটোন মানেই এখানে রাইভালটাকে, কে সে রাইভাল বলো? Sir, Ted তার হাজবেন্ড, মোস্ট লাইকলি রিফ্লেক্টিং প্লেথ's own psychological torment and relational conflict, especially conquering her marriage to poet Ted Hughes and his infidelity. এটাকেই নির্দেশ করি, মানে যে কটা কবিতা পড়লাম সবগুলো তো ঘুরে ফিরে আন্ডারটোন তো ওটাই চলে আসতেছে নাকি। দেখো, টু দ্য ব্যাকড্রপ টু দ্য রাইভাল ইজ প্লেথ's tumultuous marriage to ব্রিটিশ poet টেড হিউজেস। এটা তো আবার বলছে, এখানে গেল বলছে হোয়াইল দ্য রাইভাল ওয়াজ নট পাবলিশড। আচ্ছা, এখানে দেখি, দেখো দ্য ইমোশনাল ফল আউট ফ্রম দিস বিট্রেয়াল, স্পেশালি দ্য সেন্স অফ বিং রিপ্লেসড বাই অ্যানাদার উইমেন, সার্ভ অ্যাজ পাওয়ারফুল ফুয়েল ফর মাস অফ আর লেটার পোয়েট্রি, পার্টিকুলারলি দ্য অ্যারিয়েল হচ্ছে কি পয়েম কালেকশন, তাই না? তার নামটা একটু খেয়াল রাখো বারবার। তারপরে দেখো ফিগার অফ দ্য রাইভাল কে, মোর দ্যান আ উইমেন, বলছে অলদো দ্য টাইটেল রাইভাল ইমপ্লাইজ আ ফিমেল অ্যাডভার্সারি। তাহলে এখানে রাইভাল মানে বুঝবোই যে সমগোত্রীয় কোনো রাইভাল হবে, তার মানে ইনি একজন যদি ফিমেল হন তো উনি একজন ফিমেল হবেন, এমন একটা বিষয়। বা লাইকলি আর রোমান্টিক রাইভাল অথবা প্রেমের রাইভাল হতে পারে। দ্য পোয়েম ক্যান অলসো বি ইন্টারপ্রিটেড ইন দ্য ব্রডার সেন্স, দ্য রাইভাল মাইট নট অনলি বি, দেখো, আসিয়া ওয়েভিল অর অ্যানাদার উইমেন, বাট অলসো অ্যান ইন্টারনাল রাইভাল। তার মানে কি, আমরা রাইভাল বলতে অলরেডি মানে যদি আমরা টেড হিউজের সাথে লিঙ্ক করাই তাহলে হয়তো তার সাথে রিলেটেড কোনো উইমেনকে বোঝাবে, যে রাইভাল বলতে কোনো একটা লক্ষ্যকে অর্জন করার জন্য তাই তো বিপরীতমুখী, হ্যাঁ, বা ওটাকে আরও কেউ মানে ছিনিয়ে নিতে চাচ্ছে, এমন কাউকে আমরা বুঝি, যেটা খেলাধুলার ক্ষেত্রে আমরা ভাবি। কিন্তু এখানে তিনি আর একটা জিনিস বোঝাবেন, সেটা হচ্ছে ইন্টারনাল রাইভাল, আ প্রজেকশন অফ প্লেথ's ওন অ্যাংজাইটিস, ইনসিকিউরিটিস অ্যান্ড ইমোশনাল ডিট্যাচমেন্ট। দ্য মুন মেটাফোর ইন দ্য পোয়েম, এখানে মুনকে মেনলি আগে ইউজ করা হবে, মুন মেটাফোর suggest a broader symbolic rivalry between warmth and coldness, creation and destruction, authenticity and artificiality. আমরা যদি একটু দেখি, দেখো জেন্ডার অ্যান্ড রাইভালরি, তাহলে যখনই আমরা এই কবিতার সাথে আসছি, তার লাইফের সাথে আসতেছি, তাহলে একজন উইমেন এখানে অটোমেটিক চলে আসতেছে। দ্য মিড 20th century was a time when women, even talented and educated ones like Plath, were often confined to traditional gender roles. Despite being a brilliant scholar and writer, Plath struggled with societal expectation of domesticity, marriage and motherhood. Her poetic voice often reflects a rebellion against these constraints.
আচ্ছা, আরেকটা বিষয় হতে পারে, দেখো তো, মনে করো একজন উইমেন, মানে একটা মেয়ে, সত্যি কি একটা মেয়েকে সাপোর্ট করে? বলো, একজন মেয়েকে খুবই কম, স্যার। সাপোর্ট করে? প্রথমে আসো, একজন মা তার সন্তান যখন হবে, সে কোনটাকে আশা করবে অটোমেটিক, বলো তো? অবভিয়াসলি ছেলে হবে। মেয়ে হলে কি সে খুশি হতে পারবে যে তার মেয়ে হবে? ছেলে হওয়ার পর খুশি হয় না, স্যার। থাকে, মানে ব্যাপারটা এরকম, মেয়ে আমরা তখনই প্রত্যাশা করব যখন অলরেডি আমার একটা ছেলে আছে। তার আগ পর্যন্ত একটা মেয়ে চাইবো, এটা পুরুষ হোক আর তার মানে বাবা হোক আর মা হোক, প্রথমে একটা মেয়ে চাইবো আমি। এরকমটা পার্সেন্টেজে কতজন পেতে পারো? পার্সেন্টেজে কতজন আসতে পারে হিসাবে? একেবারেই জিরো। আমার তো মনে হয় লাখে দু একজনকে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ঠিক আছে না? 100 তো বাদ দিলাম, পার্সেন্টেজ বাদ দিলাম। তাহলে এখানেই তো একটা রাইভাল আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি, যে সামাজিকতা দিক থেকে একটা রাইভাল, মানে এই রাইভাল অনেক কিছুকে নির্দেশ করছে। ইন রাইভাল প্ল্যাথ মে বি রেসলিং উইথ দ্য কালচারাল ট্রুপ অফ উইমেন, হ্যাঁ, বিশেষ করে উইমেনদেরকে তিনি বোঝাতে যাচ্ছেন। বিং সেট এগেইনস্ট ইচ আদার ইন কম্পিটিশন ফর মেল অ্যাটেনশন অ্যান্ড ভ্যালিডেশন, হ্যাঁ। একজন কি বলো, একজন প্রেমিকা, তাই তো, মানে অলরেডি সে একটা ছেলের সাথে প্রেম করে, তার আর এক বান্ধবী আবার করছে কি, এরকম আছে না প্রমাণ, মানে অনলাইনে বা এরকম দেখি না অনেক সময় বিভিন্ন ব্লগার টকার মধ্যে, যে দেখা যাচ্ছে বান্ধবী এসে তার স্বামীকে চলে যাচ্ছে, আছে না এরকম? আছে তো স্যার। হ্যাঁ, তাহলে ওই স্যার আমার শ্বশুর বাড়ির পাশে হয়েছে এরকম স্যার, বান্ধবীর হাজবেন্ডকে বিয়ে করে বিদেশে চলে গেছে। তাই না? বিশাল ব্যাপার। এরকম আমিও দেখেছি কয়েকটা, দেখা যাচ্ছে জাস্ট হয়তোবা মানে বান্ধবীকে নিয়ে আসছে বাড়িতে থেকে একটা পরীক্ষায় নাকি অংশগ্রহণ করার জন্য 2 দিন রাখছে, ঠিক আছে, বান্ধবীকে। হ্যাঁ, শেষে ওই বান্ধবীর সাথে তার স্বামীর প্রেম হয়ে দেখা যাচ্ছে তাকেই ডিভোর্স দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরকমও রেকর্ড আছে, কয়েকদিনের মধ্যে প্রেম হয়ে গেল। আরে বিশাল ব্যাপার। হ্যাঁ, তারপর দ্য রাইভাল ইজ নট জাস্ট অ্যানাদার উইমেন, এটা হতে পারে শুধু অ্যানাদার উইমেন নাও হতে পারে। শি ইজ আ কনস্ট্রাক্ট অ্যান্ড অবজেক্টিফাইড থ্রেট ইন আ প্র্যাকটিক্যাল সিস্টেম, যেটা নিজেও একটা হতে পারে। পিটস উইমেন এগেইনস্ট ওয়ান অ্যানাদার। প্লেথ অ্যাকুরেটলি অ্যাওয়ার অফ দিস ইমবিউজ হার রাইভাল উইথ আ সিনিস্টার বিউটি, সামথিং অ্যাট্রাকটিভ অর ইয়েট অ্যানিহিলেটিং। হ্যাঁ, কোনো বিউটিকে তিনি বোঝাতে পারেন, বেশ তো, যেটা মানুষকে হ্যাঁ সবসময় আকর্ষিত করে। অতএব মানে এখানে রাইভাল বলতে অনেক কিছুকে নির্দেশ করা হতে পারে সিম্বলিকলি, ঠিক আছে তো। কিন্তু যা কবিতাটা পড়ার পর আমরা বুঝবো যে আসলেই যে রাইভালরি বলতে আমরা কি বুঝি আমাদের ট্রেডিশনাল ক্ষেত্রে, তার সেই কমন সেন্সগুলো, সেই আলোচনাগুলো এখানে দেখানো হবে। দিস রিফ্লেক্টস আর অ্যাওয়ারনেস দ্যাট ইভেন ইন সাফারিং উইমেন আর ফোর্স ইন টু অ্যাস্থেটিক রোল টু বি বিউটিফুল ইভেন হোয়াইল দে আর ডেস্ট্রয়েড। ঠিক বলা হয় না, একটা কথা আছে না, ওই যে আপনা মাংসে হরিণা বৈরি বলে একটা কথা আছে, শুনছো? এই ইয়েটা শুনছো কখনো? আপনা মাংসে হরিণা বৈরি, এটা শুনছো? এর মানে কি? হরিণের নিজের শত্রু হলো, হ্যাঁ হ্যাঁ, হরিণের নিজের শত্রু কে? তার মাংস, ঠিক আছে তো। এই জন্যই তো তাকে দেখলেই শিকারী শিকার করতে চায়। যদি তার মাংস খাওয়ানো যেত, মনে করো যদি সে ঘোড়া হতো, ঘোড়ার মাংস তো খাওয়া যায় না নাকি? তাই বলে কি মানুষ কি ঘোড়া শিকার করে? বলো তো, বনে গিয়ে কি ঘোড়া শিকার করে মানুষ? ধরে নিয়ে আসে, সর্বোচ্চ ধরে নিয়ে এসে ব্যবহার করতে পারে, কিন্তু ঘোড়া কি কখনো শিকার করে মানুষ? বলো না স্যার। কিন্তু মানুষ হরিণ শিকার করে, কিসের কারণে? হরিণের মাংস সুস্বাদু হওয়ার কারণে শিকারীরা হরিণ শিকার করে, তাই হরিণ তার নিজের মাংসের কারণেই বিপদে পড়ে। তো মেয়েদের জন্য রাইভাল কে বলো? এই ক্ষেত্রে মেয়েদের জন্য রাইভাল কে? মেয়েরাই মেয়েদের শত্রু। মেয়েরা এবং তার নিজেদের বিউটি, নাকি? সৌন্দর্যের কারণেই মেয়েরা বিপদে পড়ে, সৌন্দর্যের কারণেই মেয়েদেরকে কি করা হয়? সামাজিকভাবে কন্ট্রোলডে রাখা হয়, নাকি? ছেলেদেরকে তো রাখা হয় না, ছেলেদেরকে তো নিয়ন্ত্রণে রাখা হয় না। আর একটা রাইভাল হচ্ছে কি, এটা হচ্ছে বায়োলজিক্যাল ট্র্যাপ। বায়োলজিক্যাল ট্র্যাপ বলতে কি বোঝায় বলো তো? এখানে কি মিনিংটা আসবে? বায়োলজিক্যাল ট্র্যাপ বুঝো? অ্যাট্রাকশন। বায়োলজিক্যাল ট্র্যাপ শুধু অ্যাট্রাকশন না,
এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজ নাকি? হ্যাঁ সেটা তো আছেই, হ্যাঁ এটা তো অন্য ক্ষেত্রে আসলে। বায়োলজিক্যাল ট্র্যাপ মানে হলো যদি অবৈধ কোনো রিলেশনশিপে আসে কোনো ছেলে এবং মেয়ে, ট্র্যাপেটা পড়ে যায় কে? যেমন আমরা তো ডন জোয়ান তো পড়ি নাই? ওখানে ট্র্যাপে পড়লো কে বলো তো শেষ পর্যন্ত? স্যার ওই যে জন ডনের আন্টি, মানে ওর মায়ের বান্ধবী। যার সাথে সে প্রেম করলো, ও করলো এ করলো, সামাজিকভাবে ছেলে এবং মেয়েদের মধ্যে কাকে ট্র্যাপে ফেলা যায় বলো? কারণ ফিজিক্যাল রিলেশনশিপের কারণে ট্র্যাপে পড়ে কিন্তু মেয়েটাই পড়ে যাচ্ছে ট্র্যাপে। কারণ গর্ভধারণ কার হবে বলো? গর্ভধারণটা কার হবে? মেয়ের স্যার। ছেলে তো এখান থেকে মুক্ত, ছেলের তো কোনো সমস্যা নাই, ট্র্যাপ তো পড়ছে মেয়ে। এই জন্যই অবৈধ সম্পর্কে ছেলেরা বেশি সুইসাইড করে না মেয়েরা করে বলো তো? মেয়েরা। হ্যাঁ মেয়েরাই বেশি সুইসাইড করে, ঠিক আছে তো? কারণ ট্র্যাপে তারাই পড়ে, ছেলেরা পড়ে না। ছেলেরা ট্র্যাপে পড়লে বের হয়ে আসে, কিন্তু মেয়েরা বের হতে পারে না। এবং আগের যুগে একটা জিনিস খেয়াল করো, পাথর ছুঁড়ে মারা হতো অবৈধ, বিশেষ করে অ্যাডাল্টারির ক্ষেত্রে পাথর ছুঁড়ে মারা হতো। ছেলেকে না মেয়েকে না উভয়কে? মারা হইতো। দোষটা অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের দিকে দেখানো হতো, যে মেয়েটা যদি নিজেকে এখানে মানে সোপে না দিত তাহলে হয়তো ছেলেটা কাজ করতে পারতো না। ওই যে বললাম নিজেরাই নিজেদের রাইভাল। হ্যাঁ এই ক্ষেত্রে সরি আমি একটা মেসেজ দিই। হ্যাঁ আচ্ছা তো যাক এগুলো একটু তোমরা একটু পড়ে নিবা, এটা তো আমি দিয়ে দিব। দেখো এখানে মোটামুটি এক ছোট ছোট কবিতাগুলো, ঠিক আছে, কিন্তু খুবই মানে কি বলবো ডিপ মিনিং এখানে মোটামুটি লুকিয়ে আছে। আচ্ছা এখন দেখো এখানে কি বলে, ইফ দ্য মুন স্মাইল্ড শি উড রিজেম্বল ইউ। এখানে শি বলতে কাকে বোঝানো হচ্ছে? শি বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? সে দেখতে তোমার মতো, মুনকে বোঝানো হচ্ছে তাই তো? হ্যাঁ বলছে ইফ দ্য মুন স্মাইল্ড শি উড রিজেম্বল ইউ। বলছে চাঁদ যদি হাসতো না তাহলে তাকে দেখতে তোমার মতোই লাগতো, বা তোমাকেও তার মতো, মানে দেখো তোমাকে তার মতো লাগতো, সে সেরে না বলে চাঁদকেই তোমার মতো লাগতো। কারণটা কি? বলছে ইউ লিভ দ্য সেম ইমপ্রেশন, কারণ তুমি একই ধরনের ইমপ্রেশন ওই চাঁদের মতো ইমপ্রেশন দিচ্ছ। কেমন ইমপ্রেশন? অফ সামথিং বিউটিফুল। কারণ চাঁদ কি, চাঁদকে আমরা শি বলি এবং চাঁদকে প্রধানত বিউটির সাথে রিলেটেড করে দিই, নাকি সানকে কি কখনো আমরা বিউটির সাথে রিলেশন দিই? সানকে, সূর্যকে বলো? তাহলে চাঁদ যদি হাসতো না, হাসতে যদি পারতো চাঁদ কোনো দিন, তাহলে চাঁদের হাসিটাও তোমার হাসির মতো লাগতো। কারণ চাঁদের হাসির মতো তোমারও ওই রকম একই ধরনের ইমপ্রেশন হতো, যেটা ছিল হচ্ছে বিউটিফুল। কিন্তু সাথে সাথে শুধু বিউটিফুলই না, সাথে সাথে কি কি আছে বলো তো? বাট অ্যানিহিলেটিং। অ্যানিহিলেট মানে বুঝো? ধ্বংস করা। হ্যাঁ ধ্বংসাত্মক। দেখো ডেস্ট্রয় আটারলি, শুধু ধ্বংসাত্মক না, অবলিটারেট, মানে কাউকে একদম মুছে ফেলা। হ্যাঁ
এই যে ওয়াইপ আউট, নাই করে দেওয়া, ঠিক আছে তো, একদম শেষ করে দেওয়া। কারণ কি? কারণ বোথ অফ ইউ আর গ্রেট লাইট বরোয়ার। এখন দেখো চাঁদের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কি তার নিজের? বলো, এই আলোটা কি তার নিজের? এখন ভাবো তো। সূর্য না থেকে স্যার, সূর্য থেকে। তাহলে তুমি যে তোমার সৌন্দর্য নিয়ে এত বড়াই করতেছো এবং এত সুন্দর করে হাসতেছো, তোমার অবস্থা তো সূর্যের চাঁদের মতো। কারণ চাঁদে যদি হাসতো, চাঁদের যে সৌন্দর্য এটাকে তার নিজের, সেও তো ভাব দেখায় যে আমি খুব সুন্দর। হ্যাঁ, চাঁদ খুব ইমপ্রেশন দেয় যে আমি খুব সুন্দর, কিন্তু আসলে কি সেটা চাঁদের সৌন্দর্য? সেই সৌন্দর্যটা কি তার আদৌ থাকে? তাহলে যদি তার না থাকে, তাহলে তোমার অবস্থাও তো তাই। কারণ কি? বোথ অফ ইউ আর গ্রেট লাইট বরোয়ার্স। কারণ তোমরা দুইজনই তো তোমাদের বিউটির সাথে রিলেটেড যে লাইট, সেটা আসলে তোমরা অন্যের কাছ থেকে বড় করো মাত্র, ঠিক আছে? এটা তো তোমাদের আসল না। তো তোমাদের যে সৌন্দর্য, সেটা তো আসল সৌন্দর্য না। সবাই তোমরা দুইজনই করো কি? দুইজনই ওই কারো কাছ থেকে কি করো বলো? লাইট বা বিউটি তোমরা ধার করো। ধার করা। অথবা এত এত অহংকার করার কি আছে? হ্যাঁ, এত বিউটিফুল বিউটিফুল ভাব নেওয়ার কি আছে? ঠিক আছে তো? বলছে হার ও মাউথ গ্রিভস অ্যাট দ্য ওয়ার্ল্ড। কিন্তু তারপরেও চাঁদের সাথে তোমার একটা পার্থক্য আছে। সেটা হলো হার ও মাউথ। ও মাউথ মানে বুঝো তো? ও মাউথ মানে হচ্ছে অন্যের কষ্ট দেখে আমরা একটু যখন কষ্ট পাই, তখন আমরা ও করে একটা শব্দ করি না, মানে একটু ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলি না, তখন একটা কষ্ট বোধ, একটা মুখের ছাপ তৈরি হয়। তাই বলছে চাঁদ অন্তত পৃথিবীর কোনো কিছু খারাপ দেখলে, কষ্ট দেখলে তার অন্তত কষ্ট হয়। হার ও মাউথ গ্রিভস অ্যাট দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে তো? গ্রিভস মানে কি? কষ্ট পাওয়া। অন্তত পৃথিবীর কোনো বিষয় দেখে সে কষ্ট পায়। কিন্তু তুমি ইয়োর্স ইজ আনএফেক্টেড, কিন্তু তুমি কারো কষ্টে কষ্ট পাও না। ঠিক আছে তো? তুমি কারো কষ্টে কষ্ট পাও না মানে কি? এখানে তাহলে আমরা এরকম বুঝতে পারি কি না যে আসিয়া ওয়েভিল সে তো দেখতেছে যে তার স্বামীর সাথে তার রিলেশনশিপের জন্য আমাদের পয়েন্টের কষ্ট হচ্ছে, কিন্তু সে কষ্টে কি সে এফেক্টেড হচ্ছে? সে কষ্ট পাচ্ছে বলো? না কিছুই মনে করতেছে না। যদি মনেই করতো তাহলে কি আসলেই টেড হিউজের সাথে ওই ওয়েভিল কোনো সম্পর্ক করতে পারতো বলো? তাহলে একজন উইমেনের, তাই তো, তার স্বামীকে নিয়ে তার রাইভাল হচ্ছে আর একটা উইমেন, এবং সেই উইমেনের সাথে আর একটা বিষয় জড়িত, সেটা হতে পারে কোনো বিউটি অথবা কোনো অ্যাট্রাকশন, যে অ্যাট্রাকশনটা হয়তোবা তার হাজব্যান্ডকে সে হতে অ্যাট্রাক্ট করতে পারে, তার দিকে টেনে নিতে পারে। ঠিক আছে? কিন্তু কবির মতে কি, যে এরকম যে তুমি নিজেকে যে বিউটি বিউটি বলো, এই বিউটিটা আসলে কোথা থেকে আসা, কিভাবে পাচ্ছ? এগুলো কি আসলে চিরস্থায়ী? এগুলো কি সবসময় থাকে? তাহলে যদি নাই থাকে, তাহলে এটা দিয়ে তুমি যে কষ্ট তৈরি করাচ্ছ, হ্যাঁ, যে ইমপ্রেশন দিচ্ছ, দুঃখ তৈরি করাচ্ছ, ধ্বংস করতেছ, তাহলে এটা তো তোমার ঠিক না। অন্তত অ্যানিলেটে মানে পৃথিবীর কোনো ধ্বংসে চাঁদ তাও একটু হলেও কষ্ট পায় বা পাই, কিন্তু তুমি তো পাও না। ঠিক আছে তো? কারো ধ্বংসে তুমি তো কষ্ট পাও না। অতএব অটোমেটিক আমরা হালকা করে বুঝতে পারতেছি যে এরকম কোনো উইমেন রাইভালকে এখানে কিছুটা হলেও নির্দেশ করা হচ্ছে নাকি? বলো। দেখো আমরা যদি একটু এই জায়গাটা দেখি স্ট্যানজা 1-এ বলছে, দিস হন্টিং লাইন্স কাম ফ্রম সিলভিয়া প্ল্যাথস পোয়েম দ্য রাইভাল, হুইচ ইজ অফেন রেড অ্যাজ আ ডিপলি পার্সোনাল অ্যান্ড ইমোশনাল চার্জড পিস। এখানে কি বলা হয়েছে দেখো? পসিবলি ডিরেক্টেড টুয়ার্ডস অ্যানাদার উইমেন whom the speaker perceived as a rival, perhaps a rival in love or in artistry or even within her own mind. মানে এখন আমরা হয়তো ইউনিভার্সালি ভাবার চেষ্টা করতেছি। তাই বলছি দেখো, দিস 5 lines encapsulate Sylvia Plath's ability to merge cosmic imagery with intimate emotional tension. এখানে তিনি the rival figure is portrayed through the metaphor of the moon, a being of great beauty and distance, but of silence, coldness and second hand light.
Plath's speaker grapples with admiration, resentment and emotional injury, revealing a deep vulnerability beneath her poetic precision. তার মানে ইউ বলে তো কাউকে সম্বোধন করা হচ্ছে, তাহলে সে তো হচ্ছে এখানে সেকেন্ড পারসন নাকি? The passage reflects themes central to Plath's poetry: the psychological burden of femininity, emotional estrangement, envy, identity and the destructive undercurrent beneath surface beauty. তাহলে সারফেস বিউটির নিচে যে একটা ডিস্ট্রাকটিভ ফোর্স রয়েছে, এনভে রয়েছে, আইডেন্টিটি, এগুলোকে বোঝানো হচ্ছে। দ্য রাইভাল ইজ বোথ আর রিয়েল ফিগার হতে পারে অথবা সিম্বল হতে পারে অফ ইমোশনাল অ্যালিনেশন, আর্টিস্টিক কম্পিটিশন অর ইভেন দ্য স্পিকার্স ওন ডাবল, মানে কি নিজের সত্তাকেই বোঝাতে যাচ্ছে হয়তো বা। দিস অ্যাম্বিগুইটি ইজ পার্ট অফ হোয়াট মেক্স দ্য পয়েম সো পাওয়ারফুল। মানে কে যে রাইভালটা সেটা আমরা জানি না, আমরা ধরে নিব রাইভালটাকে সিম্বলিকলি আমরা যে কোনো পরিস্থিতিতে মিডিয়ে ধরে নিতে পারি, এটাই হচ্ছে রাইভাল। অ্যাজ ইট লিভস রিডার আনসার্টেন অ্যাবাউট দ্য ওয়েদার দ্য রাইভাল ইজ আ পার্সন, আ প্রজেকশন অর অ্যান এম্বডিমেন্ট অফ প্লেথস ইন্টারনাল কনফ্লিক্টস। তো যেই হোক না কেন, আমরা তো একটা আইডিয়া করে নিচ্ছি এখানে রাইভাল হতে পারে কে, বলো? তারই হাজব্যান্ডকে নিয়ে হয়তো কেউ ইয়া করছে, কারণ এটা তার ইমোশনাল ইম্প্যাক্টকে নির্দেশ করছে তো এই জায়গাটা। ওকে, তাহলে আজকে এখানে একটু রাখছি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমরা একটু দুটা শিটে আমি দিয়ে দিব, তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা। তাহলে আগামী দিন আরেকটা কবিতা আছে, সেটা কোনটা? ক্রসিং দ্য ওয়াটার। হ্যাঁ, ক্রসিং দ্য ওয়াটার। দেখো, ক্রসিং ব্রুকলিন ফেরি আমরা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে। জি স্যার, ফার্স্ট ইয়ার। ওকে, ভেরি গুড। তো আচ্ছা, তো সবাই ভালো থাকো। আরেকটা বিষয় ছিল, সরি এখানে মিস করে গেলাম। প্রাইড অ্যান্ড প্রেজুডিসের এই প্রশ্ন উত্তরগুলো কি একবার রিডিং ফিডিং দিয়েছো তোমরা সবাই? জি স্যার। জি স্যার, পড়ছি। আচ্ছা আচ্ছা, যদি সমস্যা থাকে আগামী ক্লাসে একটু আলোচনা করব, করে এটা ইয়ে করবো। আর এটা আমি একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা আমরা একটু চেঞ্জ করে দিই। একটা কবিতা হচ্ছে টি.এস. ইলিয়টের পয়েমগুলো পড়বা এবার। হ্যাঁ, প্রথম কে ডাব্লিউ.বি.ইয়েটস, তাই না? একটু পড়ে নিবা দ্রুত করে সব, এখন একটু দ্রুত যেতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।